নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের হল্লা বলে। আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের সঙ্গে রয়েছে। আজকে যে দেশকে আপনারা বাংলাদেশ বলছেন, এই বাংলাদেশ নামই ছিল না। এটা ঠিক। আজকে বাংলাদেশের অনেক মানুষ বলছেন যে এটা পূর্ব পাকিস্তান ছিল। এটাও বাস্তব। দেশভাগের সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান জন্মগ্রহণ করে। এবার এই পূর্ব পাকিস্তান 1971-এর মুক্তিযুদ্ধের পর আপনারা জানেন যে ঢাকার রেসকোর্সের মাঠে পূর্ব পাকিস্তানের সৈন্যদের আত্মসমর্পণ, মুক্তিযুদ্ধ, তারপর আত্মসমর্পণ এবং তারপর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এটা হচ্ছে বাংলাদেশের জন্মের ইতিহাস। আর এই যে বাংলাদেশের অবস্থান আমরা এখন দেখছি এই মুহূর্তে, এই বাংলাদেশ আজ এই বাংলাদেশের বেশ কিছু সংগঠন, বেশ কিছু ইনস্টিটিউশন, কিছু ছাত্র, কিছু বাংলাদেশের প্রথিতযশা মানুষ, কিছু বুদ্ধিজীবী, বিশেষ কিছু রাজনৈতিক দল, এরা আজকে তারা বলছে যে এই বাংলাদেশের কাছে পাকিস্তান ভালো। অর্থাৎ যে পূর্ব পাকিস্তান একটা সময় এক অংশের বাংলাদেশিদের উপর অত্যাচার করেছিল, সেই পাকিস্তান আজকে তাদের কাছে ভালো। এটা তাদের বিষয়। কিন্তু এই বাংলাদেশ এখন ঘরে বাইরে উভয় সংকটে। আমরা এই কারণের জন্য, এই বিষয়টাকে বোঝানোর জন্য আজকের এই অনুষ্ঠান শুরু করছি। কিরকম ঘরে বাইরে, কিরকম? এই যে আমরা ভারত আর বাংলাদেশ যুদ্ধের কথা বলছি, আমরা এই যে ফাইটার জেট তৈরি রাখবার কথা বলছি, হাসিমারাতে, ভুবনেশ্বরে ভারতের ক্ষেপণাস্ত্র তৈরি রয়েছে, হাউজাত মিসাইল তৈরি রয়েছে, হাউজার কামান তৈরি রয়েছে, পিনাকা মিসাইল তৈরি রয়েছে। এই যে খবরগুলো আমরা ক্রমাগত আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ভারতবর্ষের একটা প্রস্তুতি। ভারতবর্ষ চাইলে যুদ্ধ করতে পারে, কিন্তু ভারতবর্ষ সংযমের পরীক্ষা দিচ্ছে। তবে একটা অপারেশন কিন্তু চলছে বাংলাদেশে। এটা আপনাদেরকে বলে রাখা ভালো যে বাংলাদেশের দক্ষিণ দিক থেকে, রাদার এটা বলা ভালো যে বাংলাদেশের চট্টগ্রামের সীমানাবর্তী অঞ্চল কিন্তু এখন হাই রিস্ক জোন, রেড অ্যালার্ট বাংলাদেশের জন্য। তার কারণ কি, ভারত আক্রমণ অনেক পরের কথা। এটা যদি এই ধরনের ঘটনার পরিস্থিতির আরও বেশি অবনতি হয়, সেক্ষেত্রে ভারত আক্রমণের পথে যাবে কিনা, যুদ্ধ হবে কিনা, সেগুলো তো অবশ্যই সময় বলে দেবে আপনাদের। কিন্তু বাংলাদেশ একটা ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। সেই বিপজ্জনক পরিস্থিতিটা কি? সেই বিপজ্জনক পরিস্থিতি হচ্ছে যে বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু আরাকান আর্মি। এই যে আরাকান আর্মি, তারা কিন্তু এর মধ্যেই রাখাইন প্রদেশ, এই অংশটুকু তারা দখল করে নিয়েছে। রাখাইন প্রদেশ তারা দখল করেনি। দেখুন, ডিসেম্বরেই কিন্তু এই যে রাখাইন প্রদেশ দখল করবার পর আমরা বলছি যে ডিসেম্বরেই হতে পারে অ্যাকশন, আমরা বলছি যে ডিসেম্বরেই হতে পারে অ্যাটাক, আক্রমণ। কেন আমরা এই কথা বলছি? ডিসেম্বরে কেন অ্যাটাক হতে পারে তার কারণটা আপনাদের আমরা ভিডিও ওয়ালে দেখিয়ে দেবো পরে। কিন্তু এটা গোয়েন্দা ইনফরমেশন বলছে যে বাংলাদেশ শঙ্কিত হয়ে রয়েছে। রাদার বলা ভালো যে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল, ওই অংশে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে প্রতিদিন প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। কারণ একটা ছোট্ট নদী যদি পেরিয়ে আরাকান আর্মি চলে আসে বাংলাদেশের মধ্যে, তাহলে কিন্তু বাংলাদেশের দক্ষিণ অংশ বা দক্ষিণ পূর্বাংশ দখল হতে শুরু করবে। শুধুমাত্র একটা নদীর ডিফারেন্স, একটা নদীর এপারে, একটা নদীর এক পাশে আরাকান আর্মি ওয়েট করছে তারা মাংডু দখল করবার পর, এরপর তারা টেকনাফ অঞ্চল দখল করবার প্ল্যান করছে। আরাকান আর্মি একটা বিক্ষুব্ধ আর্মি মায়ানমারের। আপনাদেরকে এই বিষয়ে আমি বিস্তারিত দেখাবো আপনাদেরকে কিরকম, সেটা কেন আমি বলছি যে আরাকান আর্মি এগোচ্ছে, কেন বাংলাদেশের দক্ষিণ অংশ একটা হাই রিস্ক জোনে রয়েছে, একটা রেড অ্যালার্ট কেন জারি করা হচ্ছে সেখানে। দেখুন, এই ছবিগুলো আমি স্ক্রিনেও দেখাচ্ছিলাম যে আরাকান আর্মি কিভাবে ধীরে ধীরে মুভ করছে। আপনাদের যদি বুঝতে সমস্যা হয়, তার জন্য এই মুহূর্তে আমি আমার অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করতে পারি, আপনারা আমাদের আরও ভালো করে দেখতে পারবেন, বুঝতে পারবেন। আসুন, এই যে আমরা একটা অ্যান্ড্রয়েড টিভি এখানে দেখাচ্ছি, এই টিভিতে আমার চিত্র সাংবাদিক সুদীপ্তদা দেখাবে যে এই হচ্ছে, দেখুন ম্যাপটা আপনি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ম্যাপ। এই ম্যাপের মধ্যে একটু জায়গাটা পরিষ্কার করে দিই, মানুষের পক্ষে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে, এটা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। পরিষ্কার করে দিই কোথায় কি আছে। দেখুন, আমি পেন দিয়ে যে অংশটা দেখাচ্ছি, এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে কলকাতা, মানে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই হচ্ছে দক্ষিণ দিকে সুন্দরবন উপকূলবর্তী অংশ। ঠিক সীমান্ত, এই যে লম্বা সীমান্ত, যেটা আমাদের প্যানেল গেস্টরা বারবার করে বলেন, প্রায় 4000 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা,
সেই সীমান্তবর্তী এলাকা হচ্ছে এই যে এই লাইনটা ধীরে ধীরে উত্তর 24 পরগনা, নদিয়া, তারপরে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর করে একদম উপরে আমরা চলে যাচ্ছি। কলকাতা, এটা হচ্ছে বাংলাদেশ। এই দেখুন বাংলাদেশ, এই ঢাকা, কুমিল্লা, পাশেই ত্রিপুরা ভারতের অঙ্গরাজ্য, ত্রিপুরা ভারত। আচ্ছা, এবার চলে আসি এই যে অংশটুকু আমরা দেখাচ্ছি লাল ডট 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 ডট, যে অংশটুকু পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা, দেখে নিন পরিষ্কার করে টিভি স্ক্রিনে। এই জায়গাটা কিসের অ্যাডজেসেন্ট, কার কাছে? দেখুন মায়ানমারের ঠিক উপকূলবর্তী একটি অংশ, অর্থাৎ মায়ানমারের পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম দিক বলাটা বেটার। মায়ানমারের দক্ষিণ পশ্চিম দিকের একটা অংশ, এই হচ্ছে মায়ানমার। এই যে পুরো, আমি কি বোঝাতে পারছি আপনাদের? এই হচ্ছে পুরো মায়ানমার, আর মায়ানমারের দক্ষিণ হচ্ছে এটা হচ্ছে মায়ানমারের পশ্চিম, এই হচ্ছে দক্ষিণ পশ্চিমের একটা অংশ, এইটা হচ্ছে রাখাইন প্রদেশ। ইনফরমেশন বলছে এই রাখাইন প্রদেশ অর্থাৎ আরাকান আর্মি তারা দখল করে নিয়েছে। আচ্ছা, কেন আমি এই কথাটা বলছি? এই যে এই অংশ দখল করার পর এখন তাদের লক্ষ্য, অর্থাৎ এই যে আরাকান আর্মি যারা মুভ করছে, এই মায়ানমারের একটা বিক্ষুব্ধ আর্মি গোষ্ঠী, এরা মুভ করছে কোথায়? আসুন আর ক্লোজ করে আপনাদেরকে দেখাই, বুঝতে সুবিধা হবে। আসুন দেখুন, এই হচ্ছে এই যে জায়গাটা লাল ডট ডট দেওয়া দেখছেন, খুব ভালো করে খেয়াল করুন এই অংশটুকু। এই যে আবারও দেখাচ্ছি লাল ডট ডট দেখতে পাচ্ছেন, ম্যাপটা আমি জুম করেছি বলে পুরোটা দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে রাখাইন প্রদেশ, যেটা অলরেডি আরাকান আর্মির দখলে। আসুন টেক এ লুক এন্ড কনসেন্ট্রেট এই জায়গায়। এইটা হচ্ছে বাংলাদেশের একদম সাদার্ন পার্ট, নিডল পয়েন্ট, একদম বাংলাদেশের সাদার্ন পার্ট, দক্ষিণ অংশ। এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা নদী এখান থেকে যাচ্ছে, এই নদীর নাম হচ্ছে নাফ নদী। এই নাফ নদীর পাশে আমরা খবর করেছিলাম, আপনাদের মনে থাকবে, এই দেখুন মাংডু অঞ্চল, এই হচ্ছে মাংডু অঞ্চল। দেখুন ভালো করে, আমার চিত্র সাংবাদিক সুদীপ্তদা দেখাচ্ছেন এই যে মাংডু অংশ। এই মাংডু অংশে অপেক্ষা করছে আরাকান আর্মি, অর্থাৎ মায়ানমার আর্মিরই একটা বিক্ষুব্ধ গ্রুপ, যারা, আমি একটু উল্লেখ করে দিই, যারা চায়না থেকে সমরাস্ত্রে সুসজ্জিত। অর্থাৎ আরাকান আর্মিকে খুব লাইটলি নিয়ে নেব, একটা ক্যাজুয়াল গসিপ করে ফেলবো, ব্যাপারটা নয়। চায়না এই আরাকান আর্মিকে শুধুমাত্র সাইকোলজিক্যালি হেল্প করছে তা নয়, আর্মস অ্যান্ড অ্যামুনেশন তারা দিচ্ছে। এমন অস্ত্র এই আরাকান আর্মির কাছে আছে, যেটা নাকি সূত্র বলছে বাংলাদেশের কাছে সেই অস্ত্র নেই। আবার চলে আসি ম্যাপে, কেন থ্রেট বাংলাদেশের কাছে, কেন রেড অ্যালার্ট, হাই অ্যালার্ট? আমি বললাম এই হচ্ছে নাফ নদী। এই মাংডুতে দাঁড়িয়ে রয়েছে আরাকান আর্মি, আর এই মাংডুর পাশে কি রয়েছে? নাফ নদী। এই নাফ নদী পেরিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাদার্ন পার্টে ঢুকতে চাইছে আরাকান আর্মি, যেখানে নাফ নদী পেরোলেই টেকনাফ সিটি তারা দখল করতে চাইছে। টেকনাফ হচ্ছে আগামী ফিউচার, মানে লক্ষ্য হচ্ছে টেকনাফ। তাহলে এই মাংডু থেকে ডিসেম্বরে টেকনাফ আক্রমণ হতেই পারে। আমরা অযৌক্তিক কথা বলছি না, আমরা গল্প কথা বলছি না। একটা নদী পেরোলেই বাংলাদেশ আর্মির মুখোমুখি হয়ে যাবে, বাংলাদেশ সেনার মুখোমুখি হবে। টেকনাফ দখল করতে চাইছে আরাকান আর্মি। এবার আমি কেন বলছি যে জিওগ্রাফিক্যালি টেকনাফ দখল করে নেওয়াটা একটা বাংলাদেশের কাছে বড় থ্রেট। টেকনাফ দখল করা মানে বাংলাদেশের বাংলাদেশের মাটি ছুঁয়ে ফেললো আরাকান আর্মি। এবার আসুন আস্তে আস্তে টেকনাফ অঞ্চল থেকে আমরা উপর দিকে যাই। ম্যাপটাকে আবার আমরা একটু জুম আউট করি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখুন, আসুন, এই দেখুন, আবার কিন্তু আমরা চলে আসলাম ম্যাপে। এই যে টেকনাফ অঞ্চল, যেটা আমি দেখাচ্ছিলাম নাফ নদী পেরিয়ে, এখান থেকে কিন্তু দেখুন চট্টগ্রাম, আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম। এই হচ্ছে চট্টগ্রাম অংশ, এই হচ্ছে পুরোটা চট্টগ্রাম বাংলাদেশের। খুব ভালোভাবে কেয়ারফুলি দেখুন, আপনাদের জন্য বলছি। এই চট্টগ্রামের পাশে এই যে বর্ডার, এটা কিন্তু ভারতের মিজোরাম, ভারতের অঙ্গরাজ্য মিজোরাম, দেখতে পাচ্ছেন। ঠিক চট্টগ্রামের উপর দিকে হচ্ছে ত্রিপুরা, চট্টগ্রামের উপরে ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা, এর পাশে মিজোরাম। এটা কিন্তু বার্মা, এটা কিন্তু মায়ানমার। এটা অর্থাৎ এই যে চট্টগ্রাম যদি দখল হয়ে যায়, এবার আপনি আমাকে বলতে পারেন যে দেবাশিস চট্টগ্রাম কেন দখল হবে? আপনাদের মনে থাকবে ঝন্টু বড়াই গতদিনও প্রোগ্রামে বলছিলেন চিটাগাঁও, এই চিটাগাঁও দেখুন ঝন্টু বড়াইকের কথায়, চিটাগাঁও
এখানে কিন্তু বাংলাদেশের মূল ইসলামপন্থীদের বিরোধী প্রচুর মানুষ বাস করেন। উনি আজকে এর এক্সপ্লেনেশন দেবেন, যদিও বাই দ্য ওয়ে আজকে উনি ফিজিক্যালি রয়েছেন আমাদের সঙ্গে, কিন্তু আমি একটু বুঝিয়ে দিই তারপরে আসি। এই যে চট্টগ্রাম, এই চট্টগ্রামের যারা বিক্ষুব্ধ, যারা বিপ্লবী, যারা চট্টগ্রামের আন্দোলনকারী, এর আবার পেছনে স্বাধীনতার ইতিহাস আছে, সেটা আমি আনছি না, অনেক লং, সেটা হয়তো ঝন্টুদা খানিকটা টাচ করবেন। এই চিটাগাঁও কিন্তু মানে যখন বিভক্ত হয়েছিল 1947 সালে স্বাধীনতার পর, এই চিটাগাঁওয়ের একটি সম্প্রদায় তারা চেয়েছিল ভারতবর্ষের সঙ্গে থাকতে। জওহরলাল নেহরুর সঙ্গে কথা বলবার জন্য সেখানকার নেতারা এসেছিলেন, কিন্তু জওহরলাল নেহরু আনফর্চুনেটলি গুরুত্ব দেননি হয়তো বা, সেই কারণের জন্য তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যান, চট্টগ্রাম বাংলাদেশের অংশ হয়ে যায়। দ্যাটস আ ভেরি আনফর্চুনেট পার্ট। এবার এই জায়গায় এই চট্টগ্রামের মানুষ কিন্তু এখনো খানিকটা প্রো ইন্ডিয়া। এই কারণের জন্য দেখবেন এই যে আন্দোলন যে হলো চিন্ময় কৃষ্ণপ্রভু গ্রেপ্তারের পর, চট্টগ্রামের একটা বড় অংশের মানুষ তারা স্বাধীন চট্টগ্রাম দাবি করেছিল, স্বাধীন চট্টগ্রাম তারা দাবি করলো। সেই সময় তারা বললেন, তারা সরাসরি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ইউনুসের বিরোধিতা করলেন। ইউনুসের পদত্যাগ কেউ দাবি করেছে? যদি কেউ করে থাকে, চট্টগ্রামের এক অংশের মানুষ তারা দাবি করলেন। অর্থাৎ এই যে টেকনাফ পেরিয়ে যখন চট্টগ্রামের মধ্যে আরাকান আর্মি ঢুকবে, হিসাব বলছে যে চট্টগ্রামের ওই বিক্ষুব্ধরা আরাকান আর্মিকে সাপোর্ট করবে, পরিষ্কার হিসাব বলছে। হিসাব বলছে যদি এই সাপোর্টটা চট্টগ্রাম করে থাকে, এবার চলে আসি আরেকটু ক্লোজ করে দেখাতে হবে। এখানে আরেকটা নদী আছে, এই হচ্ছে চট্টগ্রাম। আমি ম্যাপটা জুম করলাম, দেখুন এই নদীর নাম হচ্ছে ফেনী নদী। এই যে ফেনী নদী আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন আরো জুম করে নদীটাকে, এই যে এই ছোট্ট অংশ, এই যে ফেনী। বাংলাদেশ চিৎকার করছে চিকেন নেক কেটে দেবো, চিকেন নেক নিয়ে নেবো, চিকেন নেককে ডিস্ট্রয় করে দেবো, তাহলে সেভেন সিস্টার্স আমাদের হয়ে যাবে। বাংলাদেশের বোঝা দরকার যে এই ফেনী নদী এই অংশটুকু যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে চট্টগ্রাম পুরোটাই বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। এই হচ্ছে দেখুন বাংলাদেশ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, এই হচ্ছে ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। অর্থাৎ চট্টগ্রামটা আলাদা যদি হয়ে যায়, তাহলে এবার কি সুবিধা হবে? ভারতবর্ষের কি সুবিধা হবে? ভারতবর্ষ কি চাইছে চট্টগ্রাম আলাদা হয়ে যাক? চীন কি চাইছে চট্টগ্রাম আলাদা হয়ে যাক? আসি আরেকটা গল্পে। এই যে দেখুন চট্টগ্রাম যদি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়, এতদিন পর্যন্ত কলকাতা থেকে যদি আমি মায়ানমার যেতাম, আমাকে বাংলাদেশের এয়ার বেস ব্যবহার, মানে এয়ার বেস বলতে আকাশের যে সীমানা, সেটা ব্যবহার করতে হতো। এই বাংলাদেশ, ত্রিপুরা আমি যতবার গেছি, বহুবার বাংলাদেশের উপর থেকে ফ্লাইট গেছে, বহুবার। এই একটা রাস্তা, এটা একটা ওয়ে, বাংলাদেশের উপর দিয়ে হয়ে তারপরে আগরতলা, ত্রিপুরাতে আগরতলার যে এয়ারপোর্ট, সেখানে ল্যান্ড করেছে। একদম কুমিল্লা অ্যাডজেসেন্ট এই আগরতলার, এটা আখাউড়িয়া বর্ডার একদম পাশে। এবার এই জায়গাটা, এই যে এই অংশটুকু যদি দখল হয়ে যায় চট্টগ্রাম এই আরাকান আর্মির মাধ্যমে, তখন একটা ভারতের এখানে ফ্রি অ্যাক্সেস তৈরি হতে পারে। অর্থাৎ কলকাতা থেকে বা এই যে উড়িষ্যা থেকে, এই যে এটা হচ্ছে ভারতের কোস্টাল পার্ট, ভুবনেশ্বর থেকে সরাসরি সমুদ্র পথে আমরা চট্টগ্রাম হয়ে কিন্তু এই সেভেন সিস্টার্সে চলে যেতে পারবো। এক, দ্বিতীয়ত মায়ানমারের সঙ্গে আপনারা জানেন যে আমাদের নতুন বাণিজ্য চুক্তি হয়েছে, সেখানে মায়ানমারেও আমাদের কিন্তু পৌঁছতে সুবিধা হবে। সেক্ষেত্রে কোনো আন্তর্জাতিক সীমা আমাদের অতিক্রম করতে হবে না। এটা আমরা একটা কম্পালশন ফ্রি মুভমেন্ট করতে পারবো, যেটা ভারতবর্ষের কাছে একটা বড় প্রাপ্তি। সেই কারণের জন্য আরাকান আর্মিকে সাপোর্ট করতে পারে ভারত। আরাকান আর্মির অনেকেই আছে বুদ্ধিস্ট, তাদেরকে সাপোর্ট করতে পারে চায়না, যেটা আমরা অলরেডি বলছি চায়না সাপোর্ট করছে। এই জায়গায় চায়নার একটা বড় সাপোর্ট রয়েছে। আমেরিকা কেন সাপোর্ট করতে পারে? আসুন আপনাদেরকে দেখাই আমেরিকা কেন সাপোর্ট করতে পারে। আমেরিকা করতে পারে এই কারণের জন্য, আসুন দেখাই। এই যে অংশটা দেখাচ্ছি, এটাকে বলছে সেন্ট মার্টিন আইল্যান্ড। খবরের শিরোনামে উঠে আসা আইল্যান্ড সেন্ট মার্টিন আইল্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে সেন্ট মার্টিন আইল্যান্ড। এই আইল্যান্ডটাকে দখল করতে চাইছে আমেরিকা দুটো কারণে। যার সঙ্গে হাসিনার সঙ্গে যার জন্য কনফ্লিক্ট হলো, হাসিনা সরকার পড়ে গেল, এর পেছনে আমেরিকা বাইডেনের হাত আছে অনেকে বলছেন, আমি এটা কনফার্ম করছি না, বলছেন। এই সেন্ট মার্টিন নাকি আকরিকভাবে সমৃদ্ধ, এবং এই সমুদ্রের মাঝখানে অর্থাৎ বে অফ বেঙ্গলের মাঝখানে এখানে যদি আমেরিকা কোনো পোর্ট তৈরি করতে পারে, তাহলে সেক্ষেত্রে তাদের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে এবং একটা সামরিক বেসও তারা তৈরি করতে পারে। এই হচ্ছে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিনে আমেরিকার স্বার্থ রয়েছে বলে আমেরিকায় সেন্ট মার্টিন, দেখে নিন একবার বড় ম্যাপে আমরা ঠিক কোন জায়গাটা দেখালাম। এই হচ্ছে সেন্ট মার্টিন, ছোট্ট হচ্ছে যখন আমি জুম আউট করছি। এই যে লাল পয়েন্ট করে দেখানো হচ্ছে, দেখুন পুরো ম্যাপের মধ্যে। এবার দেখুন কক্সবাজার থেকে আরো দক্ষিণে গিয়ে এই হচ্ছে সেন্ট মার্টিন,
কলকাতা থেকে সেন্ট মার্টিনের দূরত্ব কম, এখান থেকে আমেরিকার পাশ্চাত্য দেশ এখান থেকে জাহাজ এসে সেন্ট মার্টিনে আসতে পারবে। অর্থাৎ এই জায়গাটুকুকে বাংলাদেশের থেকে ফ্রি অ্যাক্সেস যদি করা যায় তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা হতে পারে। এই হচ্ছে পরিষ্কার। আসুন এবার আপনাদেরকে দেখাই যে নয়া রাখাইন প্রদেশের ম্যাপ কি হতে পারে। নয়া রাখাইন প্রদেশ তৈরি করা হবে কি, আসুন দেখি। নয়া রাখাইন প্রদেশ দেখুন, এই হচ্ছে নয়া রাখাইন প্রদেশ। দেখুন নয়া রাখাইন প্রদেশ কাল্পনিক। কিছুক্ষণ আগে যখন স্টুডিওতে বসছি তখন ঝন্টুদা বললেন যে এশিয়া একটা নতুন দেশ আত্মপ্রকাশ করতে পারে। ঝন্টুদা এখন মানে মানে হ্যাপি হবেন এটা শুনে যে নয়া রাখাইন প্রদেশের একটা ইমাজিনারি একটা জিওগ্রাফিক্যাল ম্যাপ আমরা দেখাচ্ছি, যেটা একদম ত্রিপুরা অ্যাডজেসেন্ট হয়ে মিজোরাম হয়ে একদম মায়ানমারের এই পশ্চিম সীমান্ত বরাবর অর্থাৎ কোস্টাল রিজিয়ন জুড়ে তৈরি হতে পারে। অর্থাৎ এর মধ্যে এই অংশটুকু ডেফিনেটলি চট্টগ্রাম বাংলাদেশের অংশ। এই নিয়ে আজকের আমাদের আলোচনা থাকবে এবং এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসুন আমরা দ্রুত পরিচয় করে দিয়ে যারা আমাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ বাংলাদেশের কাছে এটা কতটা বড় বিপত্তির, এটা যারা এখন অনুষ্ঠানে রয়েছেন এই অন্ততপক্ষে ম্যাপ দেখবার পর তারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বেসিক্যালি আজকে ফার্স্ট আলোচনার জন্য আমরা যাদেরকে আজকে পেয়েছি স্টুডিওতে, মণিকাঞ্চন পাল বিজেপির মুখপাত্র, স্বাগত জানাই মণিদাকে আজকের অনুষ্ঠানে। একই সঙ্গে স্টুডিওতে আমি পাচ্ছি ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ সম্পর্কে বিশেষ আলোচক ঝন্টু বড়াইক, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমি ঝন্টুদাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে রয়েছেন আমাদের স্টুডিওর বাইরে থেকে রয়েছেন গবেষক অধ্যাপক তনুময় পণ্ডা, আমি আপনাকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। তাপসবাবুকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে আমাদের অতিথি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ আমাদের সঙ্গে আজকে রয়েছেন বাংলাদেশ থেকে। আপনাকেও আমরা স্বাগত জানাই এই মুহূর্তে। প্রথম শুরু করবো ঝন্টু দেখে দিই, কারণ যেহেতু আজকে আমার কথাটা এখনও কানে বাজছে, এশিয়া একটি নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশ করতে পারে, সেটা ভারতের জন্য সুবিধাজনক এবং বাংলাদেশের কাছে নাও এখন এই মুহূর্তে স্টিল ইট ইজ আ বিগ থ্রেট। ঝন্টুদা কি বলবেন? হ্যাঁ দেখো, রাখাইন প্রদেশ কিন্তু আত্মপ্রকাশ, রাখাইন হোক বা যে কোনো একটা ওই অংশকে নিয়ে যে প্রদেশ তৈরির এই মুহূর্তে একটা পলিটিক্যাল ট্রুথ বা ম্যান্ডেট তৈরি হচ্ছে না, সেটা কিন্তু আজ না হোক কাল হতোই। এটা জিওপলিটিক্যালি বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি, দুর্বলতা, বিশৃঙ্খলা যে নামেই ডাকো না কেন, সেটা এই গঠনটাকে আরো ত্বরান্বিত করেছে। কেন আমি বলছি তোমাকে, দেখো এখানে ট্রাইপার্টাইট মানে ইন্টারেস্ট কিন্তু তিনটে লবির আছে। এক, তুমি চায়না, এই যে রাখাইনের চক ভিউতে চায়নার যে গভীর সমুদ্র বন্দরে ইনভেস্টমেন্ট, একদম শুধু তাই নয়, বঙ্গোপসাগরে ভারত যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলা করতে চায়না বরাবরই এই পাটটাকে, রাখাইনটাকে কিন্তু নিজের কন্ট্রোলে রাখতে চেয়েছে। শুধু তাই নয়, দেখবে বেল্ট অ্যান্ড রোড যে ইনিশিয়েটিভটা নিয়েছিল তারা, মধ্যপ্রাচ্যের সাথে যে গ্যাসের লাইনগুলো টোটাল এই প্রদেশ দিয়ে চায়না কিন্তু নেয়। এই কারণে তার দীর্ঘদিনের একটা এর আগে জুন্টা সরকারকে কিন্তু ম্যানিপুলেট করে বলো বা বিভিন্ন পন্থায় বলো, চায়না একটা ব্যাকিং দিয়ে কিন্তু এই পার্টটা করেছে। কিন্তু আজকে পলিটিক্যাল ট্রুথ যেটা, জুন্টার এগেনস্টে বিরোধী লবিটা কিন্তু অনেক বেশি স্ট্রং। ভারত কেন এই পার্টটায় জড়িয়ে যাচ্ছে? কারণ ভারতের কিন্তু একটা বড় ইন্টারেস্টের পার্ট, সেকেন্ড লার্জেস্ট ইনভেস্টমেন্ট কিন্তু ভারতের ওই পার্টটায়। কারণ তুমি জানো যে 65 to 69-এ যখন ভারত, তুমি শুরুতেই বলছিলে যে আমাদের এই চিটাগাঁও, চট্টগ্রাম তো এটা একদম ট্রু যে ভুল বলো যাই বলো, পলিটিক্যাল কনস্পিরেসি বলো, চিটাগাঁওটা আমাদের হয়নি, অথচ 97% অমুসলিম পার্ট হচ্ছে চিটাগাঁওর ওই পার্বত্য অংশটা। একদম ভারতের ভূখণ্ডে যেতে শিলিগুড়ি করিডোর থেকে অলমোস্ট 1840 কিলোমিটার সময় লাগে, পথ ট্রাভেল করতে হয়। অথচ ভারত তার মূল ভূখণ্ডে যেতে এই যে কালাদান প্রজেক্টটা, যেটা 65 থেকে 69 অবধি চলছে, তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারত ভেবেই নিয়েছিল ওটা শান্তি স্বর্গরাজ্য হবে বলে তারা বন্ধ করে দেয়। দেন যখন ওখানে আবার বিএনপি সরকার, এক্সট্রিমিস্ট গভর্নমেন্ট তৈরি হলো, ভারত কিন্তু প্রজেক্টটা আবার ব্যাক করলো। 8-এ চুক্তি হলো, 10-এ শুরু হলো কাজটা। এই কালাদান মাল্টি মেডেল প্রজেক্ট, যেটা ক্যালকাটা পোর্ট থেকে মায়ানমারের সিতো পোর্ট থেকে শুরু করে টোটাল হয়ে আমাদের বর্ডার ইন্ডিয়া থেকে মিজোরামের আইজল অব্দি যাবে, এই পার্টটা কিন্তু ভারত প্রচুর কনসেন্ট্রেট করছে। চায়না এবং ভারতের এই প্রজেক্টগুলো কিন্তু 105 কিলোমিটার থেকে 107 কিলোমিটারের ইন্টারভেলে, অর্থাৎ চায়নার যে বৃহৎ
ওখানকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তার থেকে ভারতের প্রজেক্ট খুব একটা দূরে নয়। দেন টু দেন আমেরিকা যেটা চাইছে যে ওই প্রদেশটা রেখে জিওপলিটিক্যালি এশিয়াতে দুটো মহাশক্তিধর দেশ ভারত এবং চায়নাকে কন্ট্রোলে রাখা। এই ট্রাইপার্টাইট পার্টটায় আজকে তিনটে বডির রিলেশন কিন্তু বা বলতে পারো ইন্টারেস্ট কিন্তু একটা জায়গায় কনসলিডেট করে গেছে। এই কনসলিডেশনটাই এই নতুন প্রদেশ সে যে নামই হোক এটা তৈরি করবে। দ্বিতীয়, রাখাইন প্রদেশের সাম্প্রদায়িক কারণও আছে। আমি আবারও বলছি যে চিটাগাঁওয়ের এই মুহূর্তে চট্টগ্রামের আভ্যন্তরীণ মানে তুমি যদি ওখানকার ইয়ে দেখো চাকমা, মারমা, মুরং, ব্রো, এই যে বুদ্ধিস্ট ধর্মাবলম্বী এরা রীতিমতন ওখানকার মৌলবাদীদের দ্বারা থ্রেটেন। তাদের ওখানকার জনবিন্যাসকে পাল্টে দেওয়ার একটা পলিসি কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা বহুদিন ধরে চালাচ্ছে। তাই অস্তিত্বের সংকটে ওরা, তুমি যে বলছিলে না, ওরা কিন্তু 2রা ডিসেম্বর শান্তি চুক্তি 97-এ হয়েছে, কিন্তু শান্তি চুক্তির নামেই কাগজে হয়েছে, ওদের শান্তি দেয়নি পার্বত্য চুক্তি। ফলত ওরা আজও কিন্তু ভারত দিবস পালন করে এবং ওরা ওদের ভেতরে দেখো কোন একটা দেশে পেনিট্রেট করতে গেলে ভেতরের শক্তি যদি তোমাকে হেল্প করে না, তাহলে কোনো শক্তি তোমাকে আটকে রাখতে পারে না। ফলে এই যে আরাকান থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স, এরা সহজে পেনিট্রেট করতে পারবে এই লজিকে, ভেতরের শক্তিটা কাজ করবে। দ্বিতীয়, এই আরাকান আর্মিতে যে বুদ্ধিস্ট ফোর্সটা আছে, তারা এই রাখাইন প্রদেশে 5 লক্ষ এই মুহূর্তে রোহিঙ্গা, তারা বিভিন্নভাবে অত্যাচার করেছে বুদ্ধিস্টদের। যে বুদ্ধিস্টদেরকে বলা ওখানকার মানে দীর্ঘদিনের যারা খেরোয়ার যে বুদ্ধিস্ট, তাদেরকে যে অত্যাচারটা করে, তারা কিন্তু পাল্টা মার দিচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের 33টি শিবিরে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা রিপ্লেস হয়ে আছে। এদের আরো বাংলাদেশে আরো হেডেকের কারণ এই পুশ ব্যাক করে এই রোহিঙ্গারা এখন পালানো শুরু করবে বাংলাদেশে। অর্থাৎ 17 লক্ষ যদি সংখ্যাটা হয়ে যায় রোহিঙ্গাদের, এই চাপটা ওরা নিতে পারবে কিনা এটা একটা বড় প্রশ্ন। আমি সরাসরি চলে যাবো অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে রয়েছেন। মনিরুল ইসলাম আখন্দ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং নিরাপত্তা সংক্রান্ত বিশ্লেষণা উনি করে থাকেন। তো আমি আপনাকে স্বাগত জানিয়ে জিজ্ঞেস করি, এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ উগ্র মৌলবাদের একটা অংশ, এই বাংলাদেশের কিছু মানুষ তারা চিরকাল ধরে সাপ্রেসড হয়ে রয়েছেন, আজ তারা এই যে চট্টগ্রাম অংশে তারা এসে কনসেন্ট্রেট করছেন এবং সেখানে তারা একটা বিক্ষুব্ধ প্রো ইন্ডিয়া মুভমেন্ট সেখান থেকে তৈরি হতে পারে, যেখানে রাখাইন প্রদেশের সঙ্গে চট্টগ্রাম যুক্ত হয়ে যেতে পারে। এই অংশটাকে কিভাবে দেখবেন? কেন বাংলাদেশ নিরাপত্তা দিতে তাদের পারল না? আপনার তো গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সরকার সেখানে চলছিল এতদিন, তাহলে কেন এটা সম্ভব হলো না? অনেক ধন্যবাদ। দর্শকদের সালাম, আদাব এবং নমস্কার। আমি খুবই এন্টারটেইনড হচ্ছিলাম, বিশেষ করে দেবাশিস বাবুর বিশ্লেষণ দেখে এবং পরবর্তী যে বক্তাটা কথা বললেন। অনেক ভুল তথ্য এই প্রেজেন্টেশনে। আসলে ইটস গুড দ্যাট ভারত বাংলাদেশের মায়ানমারের বর্ডার নিয়ে ইন্টারেস্ট নিচ্ছে, বাট আমি মনে করি যে ভারতের যে আভ্যন্তরীণ এবং অন্যান্য দেশের সাথে যে বর্ডার, চীনের বর্ডার, পাকিস্তান বর্ডার, সেটা আপনি ছেড়ে দিন, আপনি আপনারটা নিয়ে বলুন। আপনি আপনার বর্ডারের সুরক্ষা নিয়ে নিশ্চিত? লেট মি টক। আমি বলবো এটা, আই এম কামিং, লেট মি টক। ওটা হলেও তো আরো বেশি ফলপ্রসূ হতো আপনাদের জন্য। পার্বত্য চট্টগ্রামের 90% ইজ নট অমুসলিম, খুবই একটা ভুল তথ্য। পার্বত্য চট্টগ্রামের কেন, পার্বত্য চট্টগ্রামে 49% হচ্ছে উপজাতি এবং 45টা উপজাতি আছে। শুধু পার্বত্য চট্টগ্রামে 51% হচ্ছে মুসলমান, এবং পুরো চট্টগ্রাম যদি ধরেন এটা 80-90% হবে। এবং এই উপজাতিরা ভারত থেকেই 1600 এবং 1800 শতাব্দীতে বাংলাদেশে এসেছিল, এবং তারা স্বাধীনতা চাচ্ছে না, তাদের একটা অংশ আদিবাসী হিসাবে স্বীকৃতি চাচ্ছে। তারা আদিবাসী না, বাংলাদেশের ওয়েস্ট বেঙ্গলের আদিবাসী বাঙালিরা, বাংলাদেশের অধিবাসী আমরা বাঙালিরা। এবং আদিবাসী জাতিসংঘ যে ডিক্লারেশন ফর দি রাইটস অফ দি ইন্ডিজিনিয়াস পিপল যে ডিক্লারেশন করেছে, ওখানে বলা আছে আদিকাল থেকে, অনন্তকাল থেকে যারা বাস করে একটা জায়গায় তারাই আদিবাসী। এবং আদিবাসী হলে দে উইল হ্যাভ টেরিটোরিয়াল রাইট। যুক্তরাষ্ট্রে রেড ইন্ডিয়ানসরা আদিবাসী, অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনরা, এবং টেরিটোরিয়াল রাইটস মানে অন্য কোনো জাতি ওখানে থাকতে পারবে না। ভারতে এই উপজাতিরা আমাদের আগ থেকে বসবাস করছে, ভারত কিন্তু তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেয় নাই, এবং বাংলাদেশ কোনোভাবে এটা দিতে পারে না।
এবং মায়ানমারের সাথে আমাদের 150 কিলোমিটার বর্ডার। আমি দীর্ঘদিন ওখানে চাকরি করেছি। আমি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বাংলাদেশ ন্যাশনাল কমিটির মেম্বার ছিলাম। আমি মায়ানমারে 3 বার তাদের সাথে নেগোসিয়েশনে গিয়েছি এবং 150 কিলোমিটার দে হ্যাভ 37 রেজিস্ট্যান্স গ্রুপ এবং এর মধ্যে 9টা খুবই অ্যাক্টিভ, আরাকান আর্মি জাস্ট ওয়ান অফ দেম। এবং নাফ নদী ইজ নট এ ছোট নদী। নাফ নদী ক্রস করা এটা অনেক জায়গায় সমুদ্রের মতো। নাফ নদী ক্রস করা পৃথিবীর সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর জন্য ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এবং মায়ানমার বাংলাদেশ সেনাবাহিনী ইজ এ ভেরি প্রফেশনাল। বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত এবং সুসজ্জিত একটা সশস্ত্র বাহিনী এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। আচ্ছা, আপনি একটা জিনিস একটু স্বীকার করবেন, আমি একটা বিরতিতে যাব, আপনি আমাকে একটা জিনিস একটু স্বীকার করবেন যে এই যে নাফ নদী পার করা আপনি ইম্পসিবল বলছেন, মংডু পর্যন্ত আরাকান আর্মির মুভমেন্ট কি হয়েছে? আপনাদের কাছে ইনফরমেশন আছে, ইন্টেলিজেন্স ইনফরমেশন? আমি আই এম এ রিটায়ার্ড অফিসার। মংডুতে যতই কনসেন্ট্রেশন হোক না কেন, হয়েছে কিনা আমাকে সেটা বলুন। যতই হোক না কেন নাফ নদী পার করতে পারবে না, এগুলো তো আমি ছেড়ে দিলাম, হাইপোথেটিক্যালি আপনি বলছেন। আপনি আমাকে বলুন যে মংডু পর্যন্ত আরাকান আর্মির অবস্থান আপনাদের ইন্টেলিজেন্স কনফার্ম করেছে কিনা আপনাদেরকে? আমার সাথে ইন্টেলিজেন্সের সাথে কোনো কথা হয় নাই। আই ক্যানট সে তারা কনসেন্ট্রেশন করেছে কিনা, বাট আমি এই কথা বলতে পারি যতই কনসেন্ট্রেশন হোক না কেন, উই নো দি ক্যাপাবিলিটি অফ আরাকান আর্মি, আই নো দি ক্যাপাবিলিটি অফ বাংলাদেশ আর্মি। এবং একটা বন্ধু প্রতিম দেশ ভারত যতই এটাকে একটা বড় ইস্যু হিসাবে দেখুক না কেন, উই নো দ্যাট উই আর ক্যাপেবল অফ safeguarding the sovereignty of our nation. এবং আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ সেনাবাহিনী আমি 97% বলেছিলাম যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে পূর্ব পাকিস্তান হয়, সেই আসপেক্টে আপনারা যে কনভার্সন করে এই জায়গায় এনে ফেলেছেন ওই জনজাতীয়দের, এটা আমরা জানতাম না। দ্বিতীয়, আমাদের দেশে চাকমা, ব্রো, কুর্কি, ওরাও, মুন্ডা প্রত্যেকে জনজাতি আদিবাসী স্বীকৃতিপ্রাপ্ত। কে বলেছে আমাদের আদিবাসী হয়নি? আপনারা দেননি, কারণ আপনারা জাতিসংঘের সেই আইনটাকে বাঁচাতে চেয়েছেন, কারণ এরা জনজাতি হয়ে গেলে ওই প্রদেশটা ওরা আলাদা পরিষদ, 5th শিডিউল 6th শিডিউলের মতন কিছু স্বতন্ত্র পরিষদ চাইবে, সেটা আপনারা দেবেন না বলে এটা নিয়ে বাংলাদেশের বহু শিক্ষাবিদ আমাদের বিশ্ববিদ্যালয় কলকাতা রবীন্দ্র ভারতীতে একাধিক সেমিনার করেছে। তারা নিজেরা বাংলাদেশের এই সরকারের কারচুপিকে তারা নিজেরা ভারতে বসে সমালোচনা করেছে যে তারা আদিবাসী মানছে না, কারণ তাদের জমিগুলোকে অকুপাই করে কনভার্সন করে জনবিন্যাস পাল্টানোর যে চক্রান্ত চিটাগাঁওয়ে করে মৌলবাদীরা, সেটাই বাধাপ্রাপ্ত হবে বলে জনজাতি বা আদিবাসী নামটা দিতে চান না। কোনো আন্তর্জাতিক মঞ্চের বাধা আপনাদের নেই। একেবারে আমি আপনার থেকে ডেফিনেটলি মনিরুল সাহেব উত্তর নেব। একটা বিরতি নিয়ে নিই, একটা বিরতি নিই প্লিজ। আমাকে আমার এই সিস্টেমে চললে আবারও আমি আপনার কাছে আসবো, ডেফিনেটলি আমি আপনার কাছে আসবো। ঝন্টুদা যেটা বললেন তার উত্তরটা নেব মনিরুল ইসলাম সাহেবের কাছ থেকে, কিন্তু উত্তর আপনি দেবেন। একটা বিরতির পর দ্রুত ফিরে আসছি, ফিরে সেটাও দেখবো যে পাকিস্তানকে কিভাবে বন্ধু বলে গলা জড়িয়ে ধরছেন আপনারা, কিভাবে পাকিস্তানের সঙ্গে আরো বেশি ক্লোজ হচ্ছে বাংলাদেশ। কখনো দেখা যাচ্ছে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করছেন কেউ, আবার কখনো দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে বৈঠক করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই ছবিগুলোও সামনে আসছে। তাহলে কি বার্তা যাচ্ছে ভারতের কাছে এবং সারা বিশ্বের কাছে? জানবো, আপনার থেকেও জানবো। চলে যাবো মেজর জেনারেল মনিরুল ইসলাম, কি বলছিলেন আপনি, বলুন। আমি বলছিলাম যে হিউম্যান মাইগ্রেশন ইজ ভেরি ন্যাচারাল in the history of human being. মার্কিন যুক্তরাষ্ট্রে যে সময় রেড ইন্ডিয়ান ছিল, যে সাদা ছিল, এখন ইমিগ্রেন্ট ভারতীয়রা, বাংলাদেশিরা গিয়ে ওখানে বসবাস করছে, তাতে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে। অনুরূপভাবে পার্বত্য চট্টগ্রাম, ইট ইজ ভেরি ন্যাচারাল। এক সময় যে অনুপাত ছিল সেই অনুপাতটা আজীবন সেটা কখনো থাকতে পারে না। একসময় আমাদের ভারত উপমহাদেশ ছিল ওয়াজ দ্য রিচেস্ট প্লেস ইন দি ওয়ার্ল্ড। তখন ইকোনমি ইজ টু বি কন্ট্রোল বাই এগ্রিকালচার। মধ্যপ্রাচ্য থেকে মানুষ আসতো, এখন আমরা যাই ওখানে চাকরি করতে। সো ইট ইজ ভেরি ভেরি ন্যাচারাল এবং এটা বাংলাদেশের সম্পূর্ণ ইট ইজ আওয়ার রাইট। এখন বর্তমানে আমি মনে করি উই হ্যাভ দি ফাইনেস্ট চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস, সারা বিশ্বে উনি গ্রহণযোগ্য এবং এটা সম্পূর্ণ বাংলাদেশের এখতিয়ার অ্যান্ড রাইট টু ডিসকাস অ্যান্ড সি অ্যান্ড মিট হোয়াট এভার
leader we think is beneficial for our country. আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা অবশ্যই মনে করি ভারত আমাদের জন্য একটা পরিষ্কার কথা বলবেন, আপনি একটা পরিষ্কার কথা বলবেন, বাংলাদেশের বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তারা পাকিস্তানকে অত্যন্ত ভালোবেসে, এর মধ্যে আপনি বললেন না যে এটা বাংলাদেশের অন্তর্বর্তী বিষয়, আমরা বারবার দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সঙ্গে যুক্তি পরামর্শ করা হচ্ছে। আচ্ছা, আমি অরিন্দম আমাদের প্রোগ্রাম ডিরেক্টর, আমি একটা মিনিট আপনি দেখে নিন একটু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে গত কালকের তারিখ, আজকে 19 তারিখ, হ্যাঁ আজকে 19 তারিখ, গতকাল 18 তারিখে একটি, এই দেখুন এখানে কি লেখা হচ্ছে একটু দেখুন, এখানে যেটা লেখা হচ্ছে যে পাকিস্তান, আমি আপনাকে পড়ে শোনাই অংশটা যেটা লেখা হয়েছে এখানে, দেখুন এই বিজ্ঞপ্তি এসছে, হ্যাঁ এই বিজ্ঞপ্তিতে কি লেখা হচ্ছে দেখুন, এই বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হচ্ছে। অদিষ্ট হয়ে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে সিন্ডিকেটের 13/11/2024 তারিখে পাকিস্তানের সাথে পারস্পরিক সম্পর্ক পুনঃস্থাপন বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সাথে বৈদ্যায়তনিক, গবেষণামূলক, সাংস্কৃতিক, ক্রিয়াকেন্দ্রিক সকল প্রকার যোগাযোগ ছিন্ন করা সংক্রান্ত 14/12/2015 তারিখের সিন্ডিকেট কর্তৃক গৃহীত সিদ্ধান্তকে বর্জন করছে এবং এই নতুন করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অর্থাৎ হাসিনার সময় যে নেওয়া সিদ্ধান্ত যে পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক বাতিল করা হবে সেগুলোকে উইথড্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিচ্ছে যে পূর্বের মতো পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিষ্ঠানিক সম্পর্ক পুনঃস্থাপন এবং একাডেমিক এবং গবেষণা কার্যক্রম চালু করা হলো। গতকালকে ডেট মুন্সি শামসুদ্দিন আহমদ, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওপরে সাইন করা আছে 18/12/2024, আমার মোবাইলেও আমি দেখাচ্ছি আপনাকে। পাকিস্তানকে আপনাদের কোনো প্রয়োজন নাই, এবং আমি এই চিঠিতে কোথাও দেখিনি যে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো। সুতরাং একটা দেশ ভারতের সাথে সম্পর্ক ভালো থাকে না, রিজভি সাহেব বলছেন যে পণ্য বর্জন করুন। কি বলছেন আপনি? কলকাতা দখল করবার কথা বলা হচ্ছে, লালকেল্লা দখল করবার কথা বলা হচ্ছে, সেভেন সিস্টার্স কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে। আমি শুধু ভারত মিডিয়াতে শুনেছি এই চট্টগ্রাম স্বাধীন হয়ে যাবে, ভারত বাংলাদেশকে আক্রমণ করছে। আমি বাংলাদেশের কোনো চ্যানেলে দেখি না, আমাদের এই অভিলাষ একেবারেই নাই। We are happy with the territory that we have. Seven Sisters বলেন, আপনি চিকেন নেক বলেন, কোনো কিছুর প্রতি বাংলাদেশের কোনো অভিলাষ। আরে বাংলাদেশের বুকে দাঁড়ানো, আপনাকে বলি মেজর জেনারেল, আপনাকে আমি আবার মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের একাধিক সংগঠন তারা পরিষ্কার বলছে ভারত দখলের ডাক দিচ্ছে। আপনি যদি সেটা শুনতে না পান কোনো বাংলাদেশ মিডিয়ায়, সেটা দুঃখজনক বিষয়। আমাদের কাছে বাংলাদেশের মিডিয়া, শুনুন না, আপনি এত চঞ্চল হবেন না, বাংলাদেশ মিডিয়ার লোগো দেওয়া চ্যানেলে বসে এমএল হকের বক্তব্য আমরা কয়েকদিন আগে শুনিয়েছি যে এমএল হক কি বলছেন, ঠিক আছে? বাংলাদেশ ভারতকে দখল করবে, বাংলাদেশ এর থেকে ভারত কত বড় একটা রাষ্ট্র। এই যে দেখুন এমএল হকের ছবি, একবার শুনবেন কি বলেছেন এমএল হক? আমরা একবার শোনাই আপনাকে, একবার শোনাই। আপনি তো বললেন যে কোন টিভিতে দেখেননি। দেখো, আপনি দেশ টিভির নাম শুনেছেন? দেশ টিভি বাংলাদেশ, জি জি, হ্যাঁ, তাহলে যদি শুনে থাকেন এই ইন্টারভিউটা এবার একটু শোনেন, ইন্টারভিউটা শোনেন কি বলছেন এমএল হক, একটা কাটা অংশ। আপনি কি আমার বক্তব্য শোনার জন্য দাওয়াত করেছেন নাকি আরেকজনের বক্তব্য শুনবেন? না, এমএল হকের বক্তব্য আপনাকে শোনাচ্ছি, কারণ আপনি তো বললেন কিছুক্ষণ আগে যে আমি বাংলাদেশের কোনো মিডিয়ায় এমন কথা শুনি নাই। এবার আপনি শুনুন, আমি সেটাই বলছি, শুনুন কি বলেছেন এমএল হক, শোনাবো। আপনি শুনুন। ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমরা বলতেছি এটা করতে দিয়ে থামাবো, কিচ্ছু লাগবে না, চুপ করে বসে থাকেন। পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন, কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই, লাভ ছাড়া। তুরস্কের সাথে সুসম্পর্ক করেন, চায়নার সাথে সুসম্পর্ক করেন। ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে বলতে থাকবে, দাদা বলবে না, ভাই ভাই, তখন ভাই ভাই বলে আমাদের পায়ে পায়ে। শুনতে পেয়েছেন? আর তারপরেই আমরা আরেকটা ছবি আপনাকে দেখাই, দেখুন এই দেখুন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের এই ছবি দেখুন, দ্বিপাক্ষিক বৈঠক।
না কি হচ্ছে আমি জানি না, মনে হয় বৈঠকেরই ছবি। যাই হোক, এরপর আমি তাপস বাবুর কাছে আসবো। তাপস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়। আপনি বলবেন, আপনি বলবেন। ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। তাপস দার কাছ থেকে আমি এটা শুনবো, এই যে আরাকান আর্মির যে মুভমেন্ট, সেটা উনি বলছেন যে এই নদী পেরোনো সম্ভব নয়, নাফ নদী পেরোনো সম্ভব নয়, ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। এবং উনি বলছেন যে বাংলাদেশ আর্মির উপর, তাদের ক্রেডিবিলিটির উপর আমার পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস রয়েছে। অর্থাৎ আমরা যে নতুন রাখাইন প্রদেশের ম্যাপ দেখাচ্ছি, সেটা উনি কোনোভাবেই অ্যাডমিট করবেন না, মানবেনও না। এবং এই চট্টগ্রাম যে আগুন জ্বলছে ভেতরে ভেতরে, ইউনুসকে কেউ পছন্দ করতে চাইছেন না সেখানকার মানুষ, সেটাও উনি মানবেন না। ঝন্টু দাদা পরিসংখ্যান উনি মানবেন না, কিছুই মানবেন না। ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়, তাপসদা, আমাদের কাছে এরকম খবর আছে যে চীন এই আরাকান আর্মিকে লজিস্টিক সাপোর্ট করছে, আর্মস অ্যান্ড অ্যামুনিশন দিয়ে তাদেরকে সাপোর্ট করছে। এরপরেও আমাদের এখানে উপস্থিত জেনারেল মনিরুল ইসলাম, তিনি বলছেন যে ফেনী নদী পেরোতে পারবে না। মানে আমার কথা হচ্ছে, যে সাগর পেরিয়ে যুদ্ধ হচ্ছে, ওনার কেন মনে হচ্ছে যে ফেনী নদী পেরোতে কেউ পারবে না? মানে ফেনী নদী কি কোনো ভয়াবহ নদী? ড্রাগন ট্রাগন আছে নাকি এই নদীর মধ্যে? না, বলি যে হ্যাঁ, আরাকান আর্মিকে যারা আর্মস, অ্যামুনিশনস এবং বিভিন্ন লজিস্টিক্যাল সাপোর্ট যারা দেয়, তাদের মধ্যে চীন আছে। এবার দেখতে হবে এই রাখাইন প্রদেশে চীনের ইন্টারেস্ট কোথায়। রাখাইন প্রদেশে চীন বেল্ট অ্যান্ড রোড কনসেপ্টে হাইওয়ে বানাচ্ছে, এখানে একটা ডিপ সি পোর্ট আছে। কিসের জন্য? কারণটা হচ্ছে যে অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশান। বর্তমান চীনের যে ভৌগোলিক অবস্থা, ওদের ইন্ডিয়ান ওশানে আসতে গেলে বা বে অফ বেঙ্গলে আসতে গেলে অনেকখানি ঘুরে আসতে হবে, কিন্তু মায়ানমারের মধ্যে দিয়ে এসে গেলে ওই ডিস্টেন্সটা অনেকটা কমে যাবে। সো চীনের কিন্তু এই রাখাইন প্রদেশে এখানে একটা তাদের নিজস্ব ইন্টারেস্ট আছে। সেকেন্ডলি, মানে গোটা জিনিসটা কিন্তু এইভাবে দেখলে হবে না। গোটা জিনিসটা কিন্তু হচ্ছে হু কন্ট্রোলস ইন্ডিয়ান ওশান, হু হ্যাজ ইজি অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশান। সেটার উপরে কিন্তু পৃথিবীতে যদি কোনো থার্ড ওয়ার্ল্ড ওয়ার কোনোদিন হয় বা সিরিয়াস কোনো যুদ্ধ লাগে, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। আপনারা দেখছেন এই যে সেন্ট মার্টিন আইল্যান্ড, ওয়াই আমেরিকা ইজ ইন্টারেস্টেড ইন সেন্ট মার্টিন, তার কারণ হচ্ছে একটাই, আবার ওখানে একটা তারা হয়তো নেভাল বেস, পুরোপুরি ওই জায়গাটা এত ছোট, ওখানে পুরোপুরি নেভাল বেস হয়তো হবে না, কিন্তু কিছু এস্টাবলিশমেন্ট ওখানে তারা তৈরি করবে। আবার উদ্দেশ্য একই, বে অফ বেঙ্গল থেকে তাড়াতাড়ি যাতে ইন্ডিয়ান ওশানকে অ্যাক্সেস করা যায়। চীন, শ্রীলঙ্কা, আবার অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশান। সো রাখাইন প্রদেশে চীনের একটা ইন্টারেস্ট তো আছেই, এবং সেই ইন্টারেস্টটা তারা মেনটেন করার চেষ্টা করবে। এবার আসি জেনারেল সাহেবের কথায়। আরাকান আর্মি স্ট্রেংথ হচ্ছে রাফলি 40,000, বাংলাদেশ আর্মির স্ট্রেংথ হচ্ছে 1,60,000। এবার 40,000 ট্রুপসকে, 40,000 স্ট্রেংথ আরাকান আর্মিকে যদি আটকাতে হয়, 40, 50, 60,000 ট্রুপস ওইদিকে যদি ডাইভার্ট করতে হয়, তাহলে বাংলাদেশের রইলটা কি? সুতরাং উনি যেটা বলছেন যে ওরা নাফ রিভার ক্রস করতেই পারবে না, নাফ রিভারের ওপরে অলরেডি আরাকান আর্মি এমবার্গো দিয়ে দিয়েছে যে এখানে কোনো নৌকা, বোট, স্পিড বোট কিছু চলবে না, ওরা চলতে দিচ্ছে না, চলাচল বন্ধ নাফ নদীর ওপরে। এবার আরাকান আর্মি কি করবে? এবার আমার যেটা মনে হয়, বিফোর আরাকান আর্মি ক্রসেস নাফ রিভার, আমরা কেন, why don't we take চট্টগ্রাম? বেশ, ভেরি গুড। আমরা যদি চট্টগ্রাম, আরাকান আর্মি নেওয়ার আগে আমরা যদি চট্টগ্রাম নিই, তাহলে আমাদের ওই দিক থেকেও, এই যে সেভেন সিস্টার্স, এইখান থেকেও একটা অ্যাক্সেস, ডাইরেক্ট অ্যাক্সেস কিন্তু আবার সেম ইন্ডিয়ান ওশানে, বে অফ বেঙ্গলের থ্রু দিয়ে ইন্ডিয়ান ওশানে হয়, বা থ্রু বে অফ বেঙ্গল, যেটা আগে বলছিলেন যে
আমাদের যে উড়িষ্যার কোস্টাল যেসব জায়গা, কোস্টাল যে জায়গাগুলো আছে, যেমন আমি বালেশ্বর থেকে সোজা পৌঁছতে পারি চট্টগ্রামে। চট্টগ্রাম পোর্ট ইজ এ গুড পোর্ট, সেটা আমরা ইউটিলাইজ করতে পারি। সেই জন্যে আমরা কেন বসে থাকবো? আরাকান আর্মি কবে চট্টগ্রাম আসবে? আপনি খুব সুন্দর একটা জায়গা ধরিয়েছেন আমাদের সবার ইন্টারেস্ট আছে যে কেন ইন্ডিয়া সেটা দখল করবে না। আমি তন্ময় পণ্ডা আমাদের সঙ্গে রয়েছেন, গবেষক অধ্যাপক। এই সম্ভাবনার জায়গায় যদি দেখা যায় তাহলে একদিকে যেমন সেভেন সিস্টার্স সুরক্ষিত হচ্ছে, পাশাপাশি কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। যদি চট্টগ্রামকে ভারত দখল করবে কিনা আদতেও, আরাকান আর্মির আগে যেটা ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় বলছেন, এরকম যদি সম্ভাবনা হয় তৈরি বা ইন্ডিয়া যদি করে, তাহলে কি বিশ্বের মানচিত্রে ভারতের ওই যে বলেন না একটা অবস্থান নষ্ট হয়ে যাওয়া, যে যুদ্ধ করে কোনো জায়গা দখল করে নেওয়া, যেটা আমরা হিস্টোরিক পলিসিতে বিভিন্ন জায়গায় দেখেছি, ভারতের হাতে সম্ভাবনা ক্ষমতা থাকা সত্ত্বেও ভারত বিভিন্ন এই আগ্রাসনের পক্ষে যায়নি ভারত কখনো। তন্ময় পণ্ডা, খুবই ভালো প্রশ্ন। তার আগে আমাদের মেজর জেনারেল মনিরুল ইসলাম, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? একদম খুব পরিষ্কার শোনা যাচ্ছে, একদম। মনিরুল ইসলাম সাহেব তিনি আসলে একটু জোর করে দম নিয়ে বুক ফুলিয়ে রাখার চেষ্টা করছেন, এটুকু তো আমরা বুঝতে পারছি। আমার গবেষণার চোখ দিয়ে অন্তত সেইটুকুটা বোঝা যাচ্ছে। যাই হোক, ওনাকে আমার নমস্কার জানিয়েই বলছি। ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় তারপরে যে কথাটা বললেন যে আমরা কেন তার আগে ওখানে চলে যাচ্ছি না, আসলে ভারতবর্ষের একদমই আপনি যে কথাটা বললেন, ভারতবর্ষের যে ইতিহাস, ভারতবর্ষের যে নিজেকে সংযত রাখার ইতিহাস, সেই ইতিহাস এখানে অবশ্যই ব্যাহত হবে। আমাদেরকে, আমার মনে হয় যেটা অ্যাক্টিভ মিলিটারি বেস বসিয়ে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এই ধরনের কোন একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে একজন গবেষক হিসেবে এবং অধ্যাপনার কাজে যুক্ত থেকে ছাত্র পড়াতে গিয়ে বাংলাদেশের যে ধরনের শিক্ষানীতি এবং আজকের দিনে এই যে আমাদের মেজর জেনারেল মনিরুল ইসলাম যাকে বললেন যে খুবই উপযুক্ত একজন ব্যক্তিকে তারা পেয়েছেন, তাকে নিয়ে আজকে তো তাকে সারা বিশ্ব চিনছে, তাকে নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি। আর যে সমস্ত গবেষণা, যেভাবে তিনি বিশেষ বিশেষ পুরস্কারগুলো নিয়ে এসছেন, সেই সমস্ত কিছুর পিছনে নিজেকে একটি বিশেষ স্থানে দাঁড় করানোর যে অভিসন্ধি, যে অভিলিপ্সা তার মধ্যে রয়েছে, শুধু আজকের বিষয় নয়। আমরা যদি এই যে বিশেষ ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হচ্ছে, যাকে কেন্দ্র করে আজকে এত কিছু চলছে, সেই বিশেষ ব্যক্তি যে লিপ্সা, অভিলিপ্সা, নিজেকে চিরজীবী করার একটা অভিলিপ্সা, এবং যে কোনো জায়গাতে যদি তার ইতিহাস আপনারা পড়ে দেখেন, প্রত্যেকটা জায়গাতে শুধুমাত্র নিজের জায়গাটাকে বাঁচিয়ে রাখার জন্য তিনি অনেকবার অনেক অসৎ পথ অবলম্বন করেছেন। তারই একটা বিশাল বহিঃপ্রকাশ আজকে আমরা দেখছি। এখন আজকে এই যে আপনার আলোচনার মধ্যে যে কথাটা, যে পাকিস্তানের সাথে তিনি হাত মেলাচ্ছেন, এটা তো সেই আমরা ডিএনএ এক্সটেনশন নিয়ে একবার আলোচনা করেছিলাম না অনেকদিন আগে, যে পাকিস্তান 71 সালে বাংলাদেশে এসে যে কাজগুলো করে গেল, সেই সমস্ত কিছুকে ভুলে গিয়ে, বা বলা ভালো যে তাদেরই পরবর্তী প্রজন্ম আজকে পাকিস্তানের সাথে হাত মেলাচ্ছে, এটা তো কোনো আশ্চর্যের বিষয় নয়। আর আমাদের মনিরুল সাহেব যে কথাটা বলছেন যে চীন সাহায্য করছে না বা ওদের খুব একটা বেশি ক্ষমতা নেই, একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, একটা বন্দর রয়েছে ইয়াপিউ যে বন্দরটা, সেই বন্দরে কিন্তু আরাকান আর্মি তার পাশে থাকলেও সেখানে কোনো রকম আক্রমণ করছে না। এটা থেকে কিন্তু এটা পরিষ্কার বোঝা যায় যে চীনের কাছ থেকে খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে সাহায্য আসছে। আর চীনের কাছ থেকে যখন কোনো সাহায্য আসছে, সেখানে বাংলাদেশের 1,60,000 যে সৈন্যবাহিনী এবং তাদের যে ধরনের গতি প্রকৃতি যতটুকু আমরা সামনে পাই, তাদের পক্ষে আরাকানকে আটকানো খুব একটা সহজ হবে এটা মনে হয় না। উনি যতই জোর করে 56 ইঞ্চি করার চেষ্টা করুন, ক্ষমা করবেন। তো সেই বিষয়গুলো তো অবশ্যই রয়েছে। উনি আরো একটা কথা বললেন যে খুব স্বাভাবিকভাবে জনবন্টনের পরিবর্তন হয়। বাংলাদেশে প্রতিদিন যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আজকেই বোধহয় ঘন্টা দুয়েক আগে একটি খবর এসেছে কি নৃশংসভাবে একটি শিশু এবং মাকে হত্যা করা হয়েছে। একদম কাজেই এই ধরনের ঘটনাগুলো কি অত্যন্ত স্বাভাবিক? হ্যাঁ, উনি যেটাকে অত্যন্ত স্বাভাবিক বলে দিলেন। উনি 16শো শতাব্দী 17শো শতাব্দীর কথা বললেন যে সেই সময়ে ভারতবর্ষ থেকে বাংলাদেশ এসেছে। 16শো শতাব্দী 17শো শতাব্দীতে বাংলাদেশ কোথায় ছিল? সেটা তো ভারতবর্ষেই ছিল। আমার কলকাতা থেকে আমি যদি আজকে মনে করি যে বর্ধমানে আসবো একটা কর্মসূত্রে বা যে কোনো একটা কাজের কারণে, সেটাকে তো স্বাভাবিক মাইগ্রেশন বলা যায়। তো উনি যে সমস্ত পয়েন্টগুলো দেখাচ্ছেন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, তাদের সেখানে যে ধরনের পরিস্থিতি দীর্ঘদিন ধরে দানা বাঁধছে, এবং ইউনূস
তার যে ব্যক্তিগত জীবন, এই সমস্ত কিছু নিয়ে চর্চা করে আজকে যা পরিস্থিতি আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে, যে ব্যক্তিকে সামনে দাঁড় করানো হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে তাকে পাপেট বলা হচ্ছে, একদমই তিনি পাপেট, কিন্তু সেই পাপেট এইটুকুটা বুদ্ধি ধরেন যে কিভাবে নিজে কিভাবে অমর হওয়া যায়, তিনি সেটাই হওয়ার চেষ্টা করছেন। তিনি অমর হতে গিয়ে যে কাণ্ড কারখানাগুলো করছেন সেটা শুধুমাত্র ওই বাংলাদেশ নামের ভূখণ্ডটির নয়, পারিপার্শ্বিক ভারতবর্ষ এবং ভারতবর্ষের আশপাশের এই মায়ানমার ইত্যাদি ইত্যাদি এদেরও অত্যন্ত ক্ষতিকারক একদম। একটা বিরতি নিতে হবে তনুময় বাবু, একটা বিরতি নেব আমরা। বিরতির পর আবারও ফিরে আসবো আলোচনায়। মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু বিরতির পর ফিরে সেই ভয়াবহ খবর যেটা আপনি বলছেন, আমরা ছবিটা এখন এই মুহূর্তে দেখাবো না বা দেখাতে পারবো না, তার কিছু বাধ্যবাধকতা আছে। আমার ফোনে ছবিটা আছে, কিন্তু কি ঘটেছে, মার মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে হিন্দু পরিবারের, সেই খবর আপনাদেরকে বিস্তৃত ব্যাখ্যা করে আমি মনিদার কাছে যাব। আবারও মনিদার কাছে সেই প্রশ্ন থাকবে যেটা আজকে প্যানেলে উঠে আসলো, কেন ভারত এই সংযমের সীমা এখন অতিক্রম করছে না? একদম পরিষ্কার কথা, কেন এই যে আরাকান আর্মির দিকে তাকিয়ে রয়েছে যে চট্টগ্রাম ওরা দখল করে আমাদের একটা সেফ প্যাসেজ করে দেবে, কেন ভারতবর্ষের সেনাবাহিনী চট্টগ্রাম দখল করছে না? এই প্রশ্ন অবশ্যই থাকবে। মনিরুল ইসলাম, আপনিও শুনুন, এইমাত্র পাওয়া চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা আসছে বাংলাদেশ থেকে, আমরা ক্রিয়েট করছি না এখানে, আপনি ভেরিফাই করে দেখতে পারেন। দিনাজপুরের পাকেরহাট খানসামা এলাকা, একই হিন্দু পরিবারের দুজনকে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। ছবি আমাদের কাছে আছে, আপনি জানবেন হয়তো মিডিয়াতে এইসব ছবি ওপেন দেখানো যায় না, এইভাবে দেখাচ্ছে না, সেই জন্য মেয়েটির নাম উল্লেখ করে দিচ্ছি, সুজাতা, মেয়েটির বাবার নাম অমর্ত্য। পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। আবারও হিন্দু খুন, জোড়া খুন বাংলাদেশের মাটিতে। মনিদা, এরপরেও সংযম ধরতে হবে, ধৈর্য ধরবো আরো। শোনা যাচ্ছে? কি শোনাচ্ছে? बिहारी वो लोग हैं जिन्होंने पाकिस्तान बनाया था। जब ये नारा लगा था हिंदुस्तान पे कि बट के रहेगा हिंदुस्तान और बन के रहेगा पाकिस्तान, ये वो बिहारी है। पाकिस्तान उन बिहारियों की वजह से वजूद में आया है। आज 50 साल गुजरने के बावजूद बांग्लादेश के महसूरी ने पाकिस्तान के कैंपों पे जो नारा लगा रहे हैं पाकिस्तान जिंदाबाद का, वो ये बिहारी है। आज आप गाली समझ रहे हैं बिहारी को, आज आप बिहारियों को गैर कानूनी तारीके वतन कह रहे हैं, आज आप बिहारी को, बिहारी लफ्ज को गाली बता रहे हैं। आप भूल गए कि ये बिहारी कौन है? বক্তা সিন্ধ অ্যাসেম্বলিতে সৈয়দ ইজাজুল হক, আমি মেজর জেনারেলকে জিজ্ঞেস করব যে 1971-এর সেই বিহারি পাকিস্তানের কি ভুলে গেছেন আপনারা? আপনার শরীরে কোন রক্ত বইছে যে বিহারি পাকিস্তানি আর্মিরা বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে 4,68,000 মা বোনকে ধর্ষণ করেছে? সেই বিহারি সেই পাকিস্তানের সাথে আপনি হাত মিলিয়েছেন। আপনারা হাত মিলিয়েছেন কিসের স্বার্থে? আমি এই জন্য এই বক্তৃতাটা শোনালাম। বিহারিরা এখনো বলছে, বিহারি মুসলিম যারা উর্দু ভাষায় কথা বলতো, যারা পাকিস্তান তৈরির সময় আমাদের এখানে অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন মুসলিমরা যখন এই ইস্ট পাকিস্তান তথা আজকের বাংলাদেশে গিয়েছিল, তাদেরকে কিভাবে পাকিস্তানিরা, পাকিস্তান আর্মি ইউজ করেছিল এবং আমাদের মা ঠাকুমা দিদিমাদের ধর্ষণ করিয়েছিল, সেই ইতিহাস আপনি ভুলে গেছেন। তাই হয়তো যখন আমাদের অ্যাঙ্কার বলছে যে দুজন মেয়ে আর মাকে জ্যান্ত দিয়েছে, ফাঁসি দিয়েছে, আপনার মুখে মিচকি মিচকি হাসি, আপনি সেই ইতিহাসটা ভুলে গেছেন। আমার দুঃখ লাগছে বলতে যে একজন সৈনিক হয়ে একজন বাংলাদেশ যে দেশকে তৈরি হওয়াতে বা ভারতবর্ষের ভূমিকা ছিল তাদের সাথে যুদ্ধ করার জন্য, তাদের শত্রুতা করার জন্য আপনি তাদেরকে করেছেন যারা আপনার মা ঠাকুমাকে ধর্ষণ করেছিল, আর সেটা তারা আজকে গর্ব করে স্বীকার করছে। নাম্বার 1। নাম্বার 2, যেটা প্রশ্ন ছিল, আমি একটা লেটেস্ট নিউজ দিচ্ছি যে আমেরিকা আজকেই পাকিস্তানের যে ব্যালিস্টিক মিসাইলের যে টেস্ট হয়, প্রযুক্তি হয়, সেটাকে ব্যান্ড করে দিয়েছে এবং পাকিস্তানের 3টি কোম্পানি আর কি যারা এর উপরে কাজ করে তাদের সাথে আমেরিকানরা কোনো কাজ করবেন না এবং তাদের আমেরিকায় যে প্রপার্টি আছে সেটাকেও তারা ব্যান করেছে, তারা ক্যাপচার্ড করেছে। অর্থাৎ পাকিস্তানকে নিয়ে আপনাদের যে তাদের এত ভরসা পাকিস্তানের ওপরে, সেই ভরসায় কিন্তু বালি আজকেই আমেরিকা ঢেলেছে। এখন যে অবস্থাটায় বাংলাদেশ রয়েছে দেখুন, রিক গ্রেনেল হচ্ছে অ্যাক্টিভ
অ্যাক্টিং ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স অফ ইউএস, তার মাধ্যমে ইউনিস ব্যক্তি ইউনিস তাকে তার মাধ্যমে চেষ্টা করেছিল আগামী 20শে জানুয়ারি ট্রাম্পের যে ইনোগ্রেশন সেরিমনি আছে তাতে যেন তার একটা জায়গা করে দেয় এবং ট্রাম্পের সাথে তার যেন একটা ব্রিফ শর্ট মিটিংয়ের ব্যবস্থা করে দেয়। কিন্তু সেটা ব্যর্থ হওয়ার পরে এখন এই যে আপনাদের মাধ্যমে ইউনিস সেই সব বড় বড় কথা বলছে যাতে তার বেসটা ওখানে তৈরি হয়ে থাকে। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতিটা পাকিস্তান এবং বাংলাদেশের রিলেশনের উপরে তৈরি হয়েছে, যেটা ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, দেখুন জৈশ-ই মোহাম্মদ আমাদের ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান ইন্টেলিজেন্সি বা এনআইএ বা এতদিন যাদের সাথে লড়েছিল, জেএটি আরজেএম এলইটি লস্করি তৈবা জৈশ-ই মোহাম্মদ, যাদেরকে পাকিস্তান তাদের রাজনৈতিক স্বার্থের জন্য ইউজ করেছে এবং তাদের শুধুমাত্র জম্মু কাশ্মীর এই চত্বরটাতেই কাজ অ্যাক্টিভ রেখেছে। আমি ফিরে এসে আবার মনিদার কাছেই যাব, কিন্তু মনিদার এই কথা আমাকে মনে করিয়ে দিল অপারেশন শুরু ভারতের 5 পাকিস্তানি জঙ্গি যারা বিলংস ফ্রম জৈশ-ই মোহাম্মদ, তার কমান্ডার সহ 5 জনকে আজকে নিকেশ করা হয়েছে ভারতের উত্তর পশ্চিম বর্ডারে, পাকিস্তান বর্ডারে। এই নিকেশের ঘটনায় মারাত্মক ফায়ার ফাইট হয় এবং এই এখানে যে বুলেট চলে তার আওয়াজ আমরা আপনাদেরকে দেখাতে পারবো, সেই ছবিও আমাদের কাছে আছে। তো কাজেই এইখানে দাঁড়িয়ে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। 5 জন জৈশ-ই মোহাম্মদ জঙ্গিকে আজকে ভারত নিকেশ করেছে। তারা কি ক্রস বর্ডার টেরোরিজম করতে যাচ্ছিল, কি হচ্ছিল পরিস্থিতি জানবো। আবারও মণিকাঞ্চন পালের কাছে আসবো। এর মধ্যে আরেকটা আপডেট দিয়ে দিই মনিদার কাছে যাওয়ার আগে, ইন্দো বাংলাদেশ সীমান্তে গুলি করে নামানো হয়েছে বাংলাদেশি ড্রোন। সীমান্তে মোতায়েন করা হয়েছে বিএসএফ এর অতিরিক্ত ব্যাটালিয়ন। বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে বিমান বিধ্বংসী ম্যানপ্যাড। মনিদা, এটা যুদ্ধের প্রস্তুতি। যেখানে আমি বলছিলাম যে এতদিন আমরা জৈশ-ই মোহাম্মদ, লস্করি তৈবা এদের সাথে লড়েছি এবং এদের পাকিস্তান আইএসআই তাদেরকে রাজনৈতিকভাবে শুধুমাত্র জম্মু কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। এখন আরও দুটো অর্গানাইজেশন উঠে এসেছে, যেটা হচ্ছে AQIS অল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর ISKP ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স। এদের কিন্তু আবার জম্মু কাশ্মীরে, বিশেষ করে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স, যারা এই কিছুদিন আগে রাশিয়ায় ক্রোকাস সিনেমা হলে বোম বিস্ফোরণ করেছিল, 137 জনকে একসাথে মেরেছিল, তাদেরকে ইউজ করছে এই আল কায়দা, AQIS আর ISKP-কে পাকিস্তান আইএসআই। এগুলো জেনারেলের জন্য, জেনারেলকে বলছি, জেনারেল বাবু, জেনারেল সাহেব দেখে নেবেন একটু গুগল সার্চ করে যে আপনারা যাদের ডেকে আনছেন, মানে খাল কেটে কুমির আনা বলে না আমাদের বাংলা ভাষায়, ওই খাল কেটে কুমিরে আনছেন, তার জন্য আপনার জ্ঞাতার্থেই এইগুলো তথ্যগুলো দিচ্ছি। তাদেরকে ইউজ করা হবে এই বাংলাদেশ আর ভারতবর্ষের বর্ডারে কাজ করার জন্য। এবং শুধু আমি তর্কের জন্য বলছি না, এই AQIS এর 14 জনকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের ভারতবর্ষের রাঁচি থেকে, যেখানে সে ডক্টর ইস্তিয়াকের আন্ডারে ট্রেনিং নিচ্ছিল। এই ট্রেনিং নেওয়া অবস্থায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। এইবার কি হচ্ছে, AQIS আর ISKP এই দুজনকে, এনারা এই দুটি অর্গানাইজেশনকে আইএসআই চাইছে বাংলাদেশের সাথে কাজ করে এদের এখানে করা। এবং এতটাই AQIS যাকে বাংলাদেশে রাখা হয়েছে, তারা এতটাই অ্যাক্টিভ যে তাদের একটা উর্দু ল্যাঙ্গুয়েজে একটা ম্যাগাজিন ছিল, নওয়া-ই-আফগান জিহাদ, সেখান থেকে ওই ম্যাগাজিনটার নাম চেঞ্জ করে রেখেছে নওয়া-ই-গজওয়াই-হিন্দ। এবং মেন পার্থক্য লস্করি তৈবা জৈশ-ই মোহাম্মদের সাথে AQIS বা ISKP যারা বাংলাদেশে অ্যাক্টিভ, মেন পার্থক্য হচ্ছে এরা রাজনৈতিকভাবে আইএসআই ইউজ করেছে, কিন্তু বাংলাদেশে যেটা আজকে আমরা দেখছি, তারা খিলাফতকে প্রতিষ্ঠা করতে চায় এবং তারা ওই শরীয়ত আইনকে প্রতিষ্ঠা, খিলাফতকে প্রতিষ্ঠা। একদম। আমি এই মুহূর্তে যশোরের ছবি যেটা আমাদের স্ক্রিনে চলছে, আমি একবার ফুল স্ক্রিন দেখাতে চাই। ফুল স্ক্রিন একবার দেখাই যশোরের ছবি। আমরা সকালবেলাতে গতকাল থেকে আমরা খবর করছি, এখানে যশোর জামিয়া ইসলাম, রামনগর, রাজারহাট, যশোর। এই যশোর কিন্তু একেবারে ভারত সীমান্তের কাছাকাছি বাংলাদেশের একটি রাজ্য। তো কাজে আবারও বলছি, এটাকে সিরিয়াসলি নেওয়া দরকার। আমরা দেখতে পাচ্ছি ঠিক আইসিস জঙ্গিদেরকে আমরা যেভাবে দেখতাম, মুখ বন্ধ করে যশোরে জামিয়া ইসলামিয়া এলাকায় এইভাবে অস্ত্র হাতে, একবার ফুল দেখাই, অস্ত্রগুলোকে দেখায় হাতে, এইভাবে অস্ত্র নিয়ে বাংলাদেশে, এটা কি ধর্মীয় সভা চলছে না কি চলছে? এর আগেও তাসলিমা নাসরিন তিনি পোস্ট করেছিলেন, বাংলাদেশে জঙ্গি পতাকা উপরে উঠছে, কালো সাদা পতাকায় আরবিতে লেখা, তার নিচে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ। একবার শুনবো কি স্লোগান, কি বার্তা শোনাবো।
بأصحاب النبي إلى غيره وإن كان مرادهم غير احتجاج على الله تبارك وتعالى أن الكفار إذا رجعت من ساعة القتال فأخذت آثارهم الأصلية وفي هذا العصر ألقى الله تبارك وتعالى في قلوبكم الرعب سنلقي في قلوبكم الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار ولا لقلوب أصحاب النبي إلى غيره وإن كان مرادهم لقلوب أصحاب النبي إلى غيره وإن كان مرادهم غير احتجاج على الله تبارك وتعالى আর এই মুহূর্তে আমি টালা পার্কের ছবি দেখাই যেখানে এই ধরনের ভারত বিরোধী মানসিকতার জন্য ইউনুসের পুষ্পোত্তলিকা দাহ করা হচ্ছে। আমাদের এখানে দেখুন ইউনুসের ছবি দেখুন, দেখাচ্ছি আমরা। বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচার, আইনের শাসন না পাওয়া এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার, তার প্রতিবাদে কলকাতার বুকে আমরা দেখতে পাচ্ছি এই ছবি। আমি আপনার কাছে যাব মেজর জেনারেল। একদিকে সংখ্যালঘু নিধন চলছে, আজও আমি দেখলাম মা মেয়ে একই পরিবারের দুজনকে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি দেখছি বাংলাদেশের মাটিতে আইসিস জঙ্গিরা ভাষণ দিচ্ছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। গতকাল আমরা দেখলাম এক জায়গায় একটা ইন্টার কমিউনাল ক্ল্যাশ, সেখানে ইনার কমিউনাল ক্ল্যাশ, যেখানে প্রায় 200 জন মানুষের মৃত্যু হলো। আপনি আমাকে একটু বলুন যে এই সব ঘটনাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেখছে, মানে উৎসাহ পাচ্ছে এতে? খুবই একটা নেগেটিভ কোয়েশ্চেন ইউ হ্যাভ আস্কড মি। দুইজন হিন্দু সম্প্রদায় খুন হয়েছে, খুবই দুঃখজনক, আমরা এটা চাই না এবং এটার সঠিক দ্রুত বিচার আমরা কামনা করি। এবং আমাদের বিগত সরকারের সেক্রেটারি জেনারেল বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে 10 লাখ মানুষ মারা যাবে। হ্যাঁ, আইন সংক্রান্ত ঘটনা ঘটছে, মুসলমানও মারা যাচ্ছে এবং আমরা সকল অপরাধের বিচার আমরা চাই। বাংলা হিন্দু হোক মুসলমান হোক সবাই বাংলাদেশি, উপজাতি হোক সবাই বাংলাদেশি, সকলের সমান অধিকার আছে এবং আমাদের সকলের দায়িত্ব সকলের নিরাপত্তা বিধান করে। এটা আমাদের আমি বুঝলাম, এটা আপনি বলছেন, আমরা কোন বাংলাদেশের মাটিতে আইসিস জঙ্গিরা ওপেন সভা করছে, আমরা এই পারমিশন কে দিচ্ছে? সম্প্রদায় মুসলমান হিন্দু সকল সম্প্রদায় আমরা সম্প্রীতির সাথে বাংলাদেশ সম্প্রীতির সঙ্গে বাস করবেন, কিন্তু আইসিস জঙ্গিদেরকে সভা করার পারমিশন কে দিচ্ছে? জি, একাধিকবার ভারত মিডিয়া ভুল চিত্র দেখিয়েছে। ভারতের ভিতরে একটা মন্দির ভাঙা হয়েছে, এটা বাংলাদেশ বলে চালানো হয়েছে 3 বছর আগে। আমি এটার বিশ্বাসযোগ্যতা আমি জানি না, আই ডোন্ট নো, বাট এনিওয়ে ইফ ইউ থিংক ইটস রাইট, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ইসলামিস্ট টেররিস্ট আমরা কখনো হারবার করবো না। যদি সেটা হয় আমি একটা কথা বলি, এই দুই দেশের মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে এবং আপনারা যদি মিডিয়া হ্যাজ টু হেল্প আস, নো আপনারা আমি তো আপনাকে ছবিটা দেখাচ্ছি, আপনি ছবিটা সত্যি না মিথ্যা আপনি ভেরিফাই করুন। আপনি মেধাকে ইউ আস্ক ইউরসেলফ এই ছবিটা কোথায় বানানো যায়, এনিবডি ক্যান ডু ইট। ক্যাপ্টেন সাহেব একটা কথা বলেছে, 40,000 বাংলাদেশের রণকৌশল, উনি যদি রণকৌশল করে থাকেন আক্রমণ করতে হলে মিনিমাম 3 গুণ সংখ্যা সশস্ত্র বাহিনী প্রয়োজন এবং একটা নদী ক্রস করে আক্রমণ করতে হলে 5 গুণ সশস্ত্র বাহিনী সদস্য প্রয়োজন। আমরা ভারতকে আক্রমণ করতে চাই না, আমরা কারো আক্রমণ, আসুন আপনারা চট্টগ্রাম আক্রমণ করুন, আমরা দেখবো কিভাবে আমরা দাঁত ভাঙা জবাব দিতে পারি। ইটস নট পসিবল এবং ভারত এটা কখনো করবে না। ইট ইজ অনলি দি মিডিয়া ইউর টেলিং। চক্র আক্রমণটাকে ছেলেখেলা আক্রমণ না, আপনারা প্রতিদিন ভারতের সম্পর্কে বিষোদ্গার করছেন, আপনারা প্রতিদিন পাকিস্তানকে প্রেমের বন্ধনে বাঁধছেন, পাকিস্তানের প্রতি আপনাদের অনাবিল প্রেম দেখা যাচ্ছে আর ভারতের প্রতি আপনাদের বিদ্বেষমূলক বার্তা, বিদ্বেষমূলক বক্তব্য, ভারতকে ধ্বংস করো, নিপাত যাক ভারত আপনি বলছেন। আপনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে আপনাদের ছাত্র ফোরামের, আপনাদের স্টুডেন্ট ইউনিয়নের, আপনাদের বিভিন্ন কলেজের ছাত্র সংগঠন ভারতের প্রধানমন্ত্রীকে অ্যাটাক করছে। আপনারা আপনারাও করছেন, দেখলাম ডক্টর ইউনূসের ছবি পড়াচ্ছেন, আপনারাও করছেন। এখন বিগত বছরগুলোতে ভারত নেইবারহুডের সকল বন্ধু হারিয়েছে, একমাত্র বন্ধু বাংলাদেশিরা ছিল এবং আপনাদের কারণে, বিশেষ করে মিডিয়ার কারণে চীনের প্রেমে হাবুডুবু খেয়ে বিরোধগ্রস্ত
হয়ে কাঙ্গাল হয়ে যাওয়া শ্রীলঙ্কাকে ভারত কিন্তু বাঁচিয়েছে বলে আপনি খবর নিয়ে দেখবেন, এক্ষুনি আপনার মোবাইলটা আছে, ক্লিক করে দেখুন যে হামান্তুতা বন্দর থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনটাও চীনের দখলে বন্ধ চলে গেছিল। ভারত বাঁচিয়েছে, ভারতের প্রশংসা করে গত পরশুদিন শ্রীলঙ্কার প্রধান রাষ্ট্রপতি থেকে শুরু করে তাদের বিদেশ মন্ত্রী কিন্তু প্রশংসা করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। যেই চীনের প্রেমে আপনারা হাবুডুবু খাচ্ছেন, আপনারা জেনে রাখুন। আমি আসলে আমি এই ব্যাপারে কথা বলতে অভ্যস্ত না, আমি যখন কথা বলি প্লিজ আমাকে একটু কথা বলুন। এবং আমি চিৎকার করে কথা বলতে চাই না, আমি পারি না আপনাদের মতো, আমি আস্তে আস্তে বলি। ভারত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকবে, ইট ইজ ফর আওয়ার বেনিফিট। এবং মানুষের মধ্যে মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে। আমরা গত দুর্গাপূজাতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি মুসলমান সবাই মিলে যাতে দুর্গাপূজা আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে উদযাপন করতে পারে। এর মধ্যে ঘটনা ঘটেছে, আমরা চাই সবাই মিলেমিশে থাকবো এবং ভারতের সাথে আমাদের ব্যবসা প্রয়োজন, সকল ক্ষেত্রে ভারতেরও আমাদের প্রয়োজন। আপনারা ইউ আর দি বিগ ব্রাদার ইন দি নেবারহুড, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই সম্পর্ক থাকবে, বাট এই কখনোই সম্পর্ক একতরফা হবে না, ইট উইল বি আ গিভ এন্ড টেক সম্পর্ক। এবং আমরা ভারতের পাশে থাকতে চাই। নেইবার তো চেঞ্জ করা যাবে না, ইউ ক্যান চেঞ্জ ফ্রেন্ডস, ইউ ক্যান চেঞ্জ নেইবার। আমাদের স্বাধীনতার সময় ভারত আমাদের সাহায্য করেছে, ইট ডাজন্ট মিন দ্যাট ভারত ছাড়া আমরা স্বাধীনতা মানছেনই না। পাকিস্তান অনেক প্লিজ আমাকে শেষ করতে দেন। ভারত আমাদের সাহায্য করেছে, আমরা স্বাধীনতা পেয়েছি। ভারত না আসলে আমরা আরেকটু সময় নিয়ে হয়তো স্বাধীনতা পেতাম। উই আর গ্রেটফুল। আপনাদের অনেক শহীদ আছে বাংলাদেশে, অনেক ভারতীয় জীবন দিয়েছে আমাদের স্বাধীনতা, উই আর গ্রেটফুল ফর দ্যাট। বাট ইট ডাজ নট মিন একটা উপকার করে আমরা পাকিস্তান অনেক দুঃশাসন করেছে, অনেক রেপ, এবং রেপ হিন্দু না মুসলমানদেরও করেছে, এবং ইট হ্যাপেন দেন। এবং আমরা পাকিস্তান যেটা করেছে এটা কোনোভাবে এটা অভিপ্রায়টা আমরা ঘৃণা করি সেটা। বাট ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে ন্যাশনাল ইন্টারেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 53 বছর হয়ে গেছে, আমরা ভারতের সাথে সম্পর্ক ভালো চাই। ইউ আর মোর ইম্পর্টেন্ট টু মি। সবাইকে একটু বলতে সুযোগ দিতে হবে, আমি বুঝতে পেরেছি। আমরা মায়ানমারের সাথে আপনি একটু ছোট ছোট করে বললে সবাই আপনি একা বললে সবাই উত্তর দেবে। আক্রমণ করা এই কথাটা আসলে বলাটা আমরা কখনো বলি না। তনুময় পণ্ডা, গবেষক অধ্যাপক তনুময় পণ্ডা, আপনি কিছু বলবেন বলে আঙুল তুলেছিলেন। হ্যাঁ, উনি যে কথাগুলো বলছেন, মানে উনি যেটা স্বীকার করছেন যে ভারতবর্ষের কাছে আমরা কৃতজ্ঞ এবং ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু এই নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট হলো তারপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। বেশ, উনি যে কথাগুলো বলছেন সেগুলো উনি বলছেন ঠিক, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে চলছে সেটা কিন্তু আমরা দেখছি না। নতুন সরকার যেটা তৈরি হলো, যদিও সেটা সরকার নয়, যে বিষয়টা তৈরি হয়েছে তার ফলে প্রথমেই দেখা যাচ্ছে জেলবন্দি সেই সমস্ত আসামিদেরকে বাইরে বের করা হয়েছে। যে আপনি যে কথাটা বললেন যে ওইখানে কিভাবে এই ধরনের সংগঠন বেড়ে উঠছে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে, তো তাদেরকে তো জেল থেকে বাইরে বের করে তাদেরকে তো সংগঠন তৈরি করার জন্য আমরা খোলা ময়দান ছেড়ে দিয়েছি। একদম। আমি এখানে একটু ইনক্লুড করতে চাই জসিমউদ্দিন রহমানিয়ার মতো জঙ্গিরা বলছে ভারতের পা ভেঙে দেবো, হাত কেটে দেবো। এ তো রিসেন্ট রেকর্ডেড ভিডিও যেটা আমাদের হাতে আছে, উনি মানছেন না কেন আমি জানি না। কাজেই তাদেরকে তো আমি খোলা মাঠ দিয়ে দিয়েছি কাজটা করার জন্য। আমি পাকিস্তানকে ডেকে নিয়ে আসছি এবং যারা বারবার ধরে বলছি, আমি যে কথাটা ডিএনএ এক্সটেনশন বললাম, আমাদের স্টুডিওর বন্ধু একদম সরাসরি বলে দিলেন যে ডিএনএ এক্সটেনশনের বাংলাটা 71-এ যাদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছিল, যে পৃথিবীর ইতিহাসে যে কাজ পাকিস্তানি সৈন্য করেছিল পৃথিবীর ইতিহাসে ঘৃণ্যতম ইতিহাস, যে একটি দেশের সৈন্য এই ধরনের একটা বিষয় মাথায় নিয়ে যেতে পারে যে সেই দেশের সমস্ত নারীদেরকে ধর্ষণ করে সেখানে আমাদের ঔরসজাত সন্তান তৈরি করব, এই ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আসতে পারে, আজকে তাদের সাথে হাত মেলাচ্ছি। কাজেই এখানে যতই যুক্তি থাকুক, উনি যে কথাটা বলছেন 50 বছর ধরে 30 বছর ধরে তো আর বিদ্বেষ থাকতে পারে না দেশে দেশে, এই সমস্ত কথাগুলো যায় না। মূল্যবোধ এবং যদি একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের মূল্যবোধগুলো থাকা প্রয়োজন সেইগুলো যদি না থাকে, ওই জিওপলিটিক্যাল ইস্যুস, সখ্যতা ইত্যাদি ইত্যাদি, এই দিয়ে কোনো সুদূর রাষ্ট্র চলতে পারে না। আমি আরেকটা ভাইটাল ইস্যু অ্যাড করে দিই, যে দেখুন পাকিস্তান কিন্তু এখনো বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি, এবং ওই ঐতিহাসিক ঘৃণ ঘটনা পৃথিবীতে একটাও হয়নি। 4 লক্ষ বাংলাদেশি নারী, বাঙালি নারী ক্ষমা চায়নি। আমার মেজর জেনারেল সাহেবের কাছে একটাই প্রশ্ন, আপনার কথাগুলো প্রথম লগ্নে যেমন ছিল দ্বিতীয় লগ্নে পরিবর্তন হলো, ধন্যবাদ। কিন্তু এতটাই যদি আজকে আপনার যা বয়স, আপনি যখন ছিলেন, যবে আর্মিতে ছিলেন তখন আরো ইয়াং ছিলেন,
কিন্তু তা সত্ত্বেও কেন বাংলাদেশ থেকে যখন দেশ স্বাধীন হলো তখন যে হিন্দুর সংখ্যা, আজকে সেই হিন্দুর সংখ্যা বা সংখ্যালঘুর সংখ্যা যদি বলেন সেটা কেন কমলো, এর জবাব আছে 1 নম্বর। আর 2 নম্বর আরেকটা প্রশ্ন, আপনারা কি স্বীকার করেন? আমরা তো স্বীকার করি যত মত তত পথ, যেভাবেই যাক তুমি ঈশ্বরকে পাবে, কিন্তু আপনার ধর্ম কি স্বীকার করে যে যেভাবেই যাবে ঈশ্বরকে পাবে, না শুধুমাত্র আমার পথে আসলে ঈশ্বরকে লাভ হবে? এই দুটো প্রশ্নের উত্তর দয়া করে দেবেন। বেশ, আমি ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়, একটা মিনিট আসছি তাপস বাবু কিছু বলে নিক। তাপস বাবু ইনক্লুড করবেন এই ক্ষেত্রে এই অস্থিতিশীল যে পরিস্থিতি, অস্থিতিকর যে পরিস্থিতি বাংলাদেশে, প্রতিদিন পাকিস্তানের সঙ্গে আন্তরিকতা এবং বিভিন্ন মাধ্যমে ভারত বিদ্বেষ, এই ছবিটাই পরিষ্কার এস্টাবলিশ হচ্ছে। এবং আমার যেটা মনে হয়েছে অনুষ্ঠান করতে গিয়ে, এটা ক্ষণিকের জন্য, ক্ষণিকের থেকে উঠে আসা বা হঠাৎ করে তৈরি হওয়া কোনো ইস্যু নয়। এই প্রোপাগান্ডাটা দীর্ঘদিন ধরে তলে তলে একটা স্লিপিং সেলের মতো চালানো হচ্ছিল, কি যে যার জন্য আজকে বাংলাদেশ খানিকটা হলেও উগ্রবাদীদের হাতে চলে যাচ্ছে। একদম। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, আমাদের সবাই মনে আছে যে জামাত কিন্তু চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, এবং জামাত মুজিবের বিরোধিতা করত তখনকার দিনে ওপেনলি। তারপরে যখন ৭১-এর যুদ্ধে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশের জন্ম হলো, তখন পশ্চিম পাকিস্তান তারা তো এই ব্যাপারটাকে ঠিক হজম করেনি, ভালোভাবে নিতে পারেনি, তারা সুযোগের অপেক্ষায় ছিল। এবং জামাত ছাড়াও আরও যেসব যে অর্গানাইজেশনসগুলো আছে তাদের বিভিন্নভাবে তারা মদত জুগিয়ে চেষ্টা করেছে। আপনার মনে থাকবে নিশ্চয়ই যে ৭৫-এ ঘটনা, তারপরের ঘটনা, জামাত যখন তার আগে চারটে বোধহয় মিলিটারি কু হয়েছে বাংলাদেশে এই কম সময়ের মধ্যে। তো এই যে অস্থিরতাগুলো বাংলাদেশের মধ্যেও হয়েছে, সেগুলো কি বাংলাদেশ থেকেই হয়েছে, না তার পেছনে প্রচ্ছন্ন মদত পাকিস্তানেরও ছিল? বাংলাদেশকে অশান্ত করে রাখার একটা ব্যাপার, মানে অশান্ত করে রাখার একটা চেষ্টা কিন্তু সবসময় হয়ে গেছে। এবার হাসিনা সরকার এসে কিছু বছর, অনেকে বলবে তিনি ইলেকশন ঠিক করেননি, কিন্তু তার একটা ইলেক্টেড সরকার বাংলাদেশে ছিল, এবং সেই সরকারকে ডিস্টেবিলাইজ করা, সেই সরকারকে তাড়িয়ে দেওয়া, হাসিনাকে সোজা কথা তাকে দেশ ছাড়তে বাধ্য করা, এগুলো সমস্ত হচ্ছে আইএসআই এবং জামাত, যাদের আবার এই বিএনপি তাদের সঙ্গে আছে। এটা একদিনে হয়নি। 5th অগস্ট একটা ছাত্র আন্দোলন, সেখান থেকে একটা অভ্যুত্থান হলো তা নয়, এর আগেও হয়েছে, এর আগে থেকে প্ল্যানিং চলেছে, টাকা ডিস্ট্রিবিউট হয়েছে, ছাত্রদের ভুল বোঝানো হয়েছে। একদম, উনি তো মেনে নিয়েছিলেন 5%, রিজার্ভেশনটা 5%-এ কমিয়ে এনেছিলেন, এবং তারপরে আপনি দেখবেন প্রায় 1 মাস লাল, 1 মাস কিন্তু বাংলাদেশে কোনো গন্ডগোল হয়নি। হঠাৎ 4th অগস্ট থেকে এই গন্ডগোলটা আবার শুরু হলো, 4th অগস্ট শুরু হলো, এবং 5th অগস্ট এটা হাসিনা দেশ ছাড়লেন। সুতরাং এটা একটা চক্রান্ত, এটা তলায় তলায় চলছিল, এবং এর মধ্যে আই শ্যাল নট বি সারপ্রাইজ যদি আর্মি একটা বড় রোল এর মধ্যে প্লে করে থাকে। যে অবস্থায় হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো, এবং আর্মি তাকে যেভাবে বলল, আর্মি জেনারেল যেভাবে তাকে বললেন যে আপনি দেশ ছেড়ে চলে যান, মানে এই ইভ্যাকুয়েশনের ক্ষেত্রেও সেনাবাহিনী, মেজর জেনারেল কি বলবেন? জি, আমি বলতে চাই বিগত সরকার, আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার একটা সম্পূর্ণ অবৈধ সরকার। আমি ভারতের ডেমোক্রেটিক প্রসেস আমি অনেক রেসপেক্ট করি, আপনার জি ইট ইজ নট এ গণতান্ত্রিক, আপনারা মিথ্যা কথা বলবেন না। প্রথম ইলেকশন হয়েছিল, যেটা হয়েছিল 300 সিটের মধ্যে 151 সিটে কোনো প্রার্থী ছিল না। ভারতবর্ষে আপনাদের ফেডারেল ইলেকশনে যদি অর্ধেক বেশি সিটে কোনো প্রার্থী না থাকে, রাজনৈতিক দল যদি
প্রার্থী না দেয়, আপনারা কি সেই ইলেকশন আপনি গ্রহণ করবেন? সেকেন্ড ইলেকশন রাতে বেলার ইলেকশন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, আই এম এ উইটনেস টু দ্যাট, এবং এটা প্রমাণিত। এবং থার্ড যেটা ইলেকশন হচ্ছে ডামি ইলেকশন, নিজের পার্টিরই এক পার্টি আরেকজনের সাথে দাঁড়িয়েছে। এবং এই সরকার শেখ হাসিনা 1000-এরও বেশি সন্তানদের হত্যা করেছে রাস্তায়। আপনার সন্তান যদি রাস্তায় হত্যা করতো আপনি কি বলতেন? 20,000-এরও বেশি স্টুডেন্ট এখন হাসপাতালে, কারো চোখ নাই, কারো হাত নাই। এরকম একটা স্বৈরাচার, যে দেশে কারো বাক স্বাধীনতা ছিল না, আপনি কিছু বললে আপনি গুম করে যাবে। কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, সন্তান তার বাবাকে হারিয়েছে। এরকম একটা ব্যক্তির পক্ষে আপনারা যখন কথা বলেন, ভারত বিদ্বেষ কেন জন্মাবে? আমি বলেছি সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, হিন্দুরা নির্যাতিত হচ্ছে, আমাদের সন্তানদের, এবং হিন্দুরা নির্যাতিত হচ্ছে না। আমরা সম্প্রীতির সাথে আছি। তাহলে 28 থেকে 8% হলো কেন? 1 মিনিট, তাহলে 28 থেকে 8% হলো কেন জেনারেল সাহেব? এটাকে স্বাভাবিক প্রক্রিয়া বলে। 28 থেকে 8% কেন হলো? এর জবাব কে দেবে? কেন হলো? আমি দিচ্ছি। বেশ, আচ্ছা সবাইকে একবার আমি খুব কম সময় আছে দাদা, জেনারেল সাহেব একটু বলতে দিন। খুব কম সময় আছে। জেনারেল সাহেব আমি বলছি, আমার কথা নয়, আপনি তো ভারত আপনাদের শত্রু, এখন আপনারা বলবেন আমরা না, আপনি বলবেন আমরা ভুল বলছি। আপনাদের বাংলাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয় ঢাকার অধ্যাপক বরকত সাহেবের পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মিং এগ্রিকালচার ল্যান্ড ওয়াটার বডিজ ইন বাংলাদেশ 2016 সালের 20 নভেম্বরে তথ্য বলছে, বাংলাদেশ গঠনের আগে পূর্ব পাকিস্তান থেকে আজ অব্দি 1 ঘন্টার জন্য হিন্দু এদেশে আসা আটকানো যায়নি। 23 থেকে 25% হিন্দু আজকে দাঁড়িয়েছে 5%-এর নিচে। ভারতে 17% মুসলিম, যেটা ছিল 9% 51-এ। যে কোনো দেশের প্রজাতিতে জনসংখ্যা বাড়ে কখন মেজর সাহেব? যখন তারা অনুকূল পরিবেশ পায়। ভারতে মুসলিম বাড়ছে, আর ওখানে মুসলিম কমছে শুধুমাত্র কি সাধারণ নিয়মে? এই কথাটা আপনি বলুন। একদম 23 থেকে মাত্র 5-এ নেমেছে। একদম আমি নেব উত্তর। এই বিষয়ে যে মুসলিম সংখ্যা ইন্ডিয়াতে বাড়ছে, হিন্দুর সংখ্যা বাংলাদেশে কমছে, তনুময় পণ্ডা প্লিজ 1-2 লাইনের মধ্যে আমি তারপর মনিরুল সাহেবের থেকে উত্তর নেব। আমি মনিরুল সাহেব আপনার থেকে আমি উত্তর নেব, প্লিজ কিপ পেশেন্স। মনিরুল বাবু যে কথাগুলো বলছেন যে হাসিনা এই করেছেন ওই করেছেন ইত্যাদি ইত্যাদি, তাহলে আজকে কি আপনারা সোজা কথায় বলছেন যে তার প্রতিশোধ নিচ্ছি? আমরা জানি না হাসিনা কি করেছেন, বেশ আমরা একটা অন্য দেশে থাকি, উনি বলেছে অবশ্যই। আজকে আপনারা যেটা করছেন, আপনি আমাদের থেকে বড় আমরা কেউ বলিনি। মূল কথাটা হচ্ছে এইখানে যে আপনারা আজকে যেগুলো করছেন সেইটা দূরদর্শিতা রয়েছে। তো আমাদের কাছে যে ধরনের ইনফরমেশন গুলো আসছে, যে ধরনের ভিডিওস, যে ধরনের সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্ট এবং অন্যান্য জায়গা থেকে যতটুকুটা ছড়িয়ে আসছে, কোন সভ্য রাষ্ট্রে এই ধরনের পরিস্থিতি হয় না। মনিকাঞ্চন পাল, না আমি তো একটাই কথা বলছি যে উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি সত্যি হয় তাহলে কেন ওখান থেকে আমাদের হিন্দুর সংখ্যা কমেছে? আর নাম্বার 2 কতজন মুসলিম এই ভারতবর্ষ থেকে বাংলাদেশে? 1 লাইন উত্তর নেব। মনিরুল ইসলাম, আমাদের ভারতবর্ষে আমাদের অনেক হিন্দু আছে যাদের আত্মীয় স্বজন অ্যাক্রস দি বর্ডার থাকে। 28 থেকে 8 কেন হলো সেটা বলুন আগে। জনসংখ্যা জি, এবং মুসলমান ফ্যামিলিতে আমার যত বন্ধু আছে হিন্দু ফ্যামিলিতে 28 থেকে 8 কেন হলো সেটা বলুন। 1-2 সন্তানের বেশি হয় না। 28 থেকে 8 কেন? জি 28 থেকে 8 কেন? ইট ইজ হিউম্যান প্রপোর্শন। জি আমাকে কথা বলতে হিউম্যান এটা স্বাভাবিক কারণ উনি বলছেন। বেশ, আজকের হাতে সময় নেই, প্লিজ সরি টু সে আজকের হাতে সময় নেই। প্রথমেই বলেছেন যে জনসংখ্যার বিন্যাস এগুলো সব স্বাভাবিক প্রক্রিয়াতে হয়। যাই হোক, সবাইকে আমি ধন্যবাদ জানাবো আজকের এই অনুষ্ঠানে। তবে ডিসেম্বর ডেডলাইন কিনা আমাদের সেদিকে নজর থাকবে।